FM. The night comes alive with Graminphone. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি 88.0 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে এবং আশা করছি যে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন এবং আজকেও গতদিনে আপনাদের অনেক রেসপন্স পেয়েছি এবং আশা করছি যে এই সপ্তাহে আজকের এই এপিসোডেও আপনাদের অনেক রেসপন্স পাবো। শুরুতে জানিয়ে দিই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আপনাদের ইমেইল ছাড়া কিন্তু আমরা রেগুলার আপনাদের কাছে ফিরে ফিরে আসতে পারবো না। সুতরাং আপনাদের অনেক বেশি বেশি ইমেইল করতে হবে এবং জানিয়ে দিতে হবে যে আপনাদের জীবনে জানা ঘটনাগুলো, সবচাইতে সেরা ঘটনাগুলো। শুরুতে একটু জানিয়ে দিই যে আজকে মোটামুটি ঠান্ডা কম। গতদিন যেটা হয়েছিল সবকিছু মিলিয়ে একাকার হয়ে গেছিল। আমরা যখন শো শেষ করলাম তখন দেখলাম যে বাইরে অনেক ঝড় বৃষ্টি। আমি শুনেছি রাস্তা যারা ছিল তারা বলছেন যে শিলা বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আজকে ঠান্ডা কম এবং আশা করছি যে অনেক এনজয় করবেন ভূত এফএম আপনারা সবাই। আর শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা দেশের বাইরে রয়েছেন তারা তো অবশ্যই ফুর্তি অ্যাপে অলরেডি আমাদের হয়তো কানেক্টেড করে ফেলেছেন। যারা আমাদের ইমেইল পাঠাতে চান, সবচেয়ে জরুরি যেটা, যারা আপনারা ইমেইল পাঠাতে চান আমাদের ইমেল অ্যাড্রেসটি একটু জেনে নেবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা অবশ্যই মনে রাখবেন, এটি হচ্ছে bhootfm@radiofurti.fm। আমি স্পেলিংটা বলে দিচ্ছি BHOOTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যদি চান যে আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকবেন তাহলে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio.furti এবং আমার একটা পেজ রয়েছে, সেই পেজটি হচ্ছে www.facebook.com/bhootfm.russell। এখানে স্পেলিংটি BHOOTFM.RUSSELL। যেটা বললাম এটা একটি পেজ রয়েছে, সুতরাং একেবারে অনেকেই প্রশ্ন করেন, সন্দেহ রাখবেন না, এটাই পেজ। এবং দেখবেন যে আজকে আমরা অলরেডি সেখানে পোস্ট করেছি। আজকে যারা পার্টিসিপেন্ট রয়েছেন, আজকে যারা এখানে গেস্ট রয়েছেন তারা তো ওখানে আছেনই। সেই সাথে আমরা একটু ক্লু দিয়ে দিয়েছি যে কি ধরনের ঘটনাগুলো আজকে থাকছে আমাদের এই ভূত এফএমে। যাই হোক, আমরা শুরু করতে চাই এবং আশা করছি আপনাদের সহযোগিতাও চাই ঠিক একইভাবে আমরা সবসময় এবং প্রতিদিনের মতো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে মর্গের অনেক ঘটনা শুনি। বিশেষ করে মর্গটা হচ্ছে লাশ কাটা ঘর, যেটা বিভিন্ন হসপিটালে থাকে এবং যেখানে সাধারণত অনেক ক্ষেত্রেই বেয়ারিশ লাশদের লাশটা যেটা থাকে সেটা পোস্টমর্টমের জন্য তো হয়ই। বেয়ারিশ লাশদের যেটা হয় সেটা হচ্ছে হসপিটালে বহুদিন ধরে থাকে এবং অনেক সময় দেখা যায় যে মেডিকেল কলেজে সেই লাশগুলো দিয়ে দেওয়া হয় এবং পড়াশোনার জন্য সেটা অনেক বেশি প্রয়োজনীয় হয়। তো যাই হোক, লাশ দেখেছেন এরকম অনেক মানুষের কাছে আমরা অনেকে মানুষের ব্যাখ্যা পেয়েছি আমরা, এবং প্রত্যেকেই বলেছেন, যারা এখানে এসেছেন তারা বলেছেন যে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর সব ঘটনা ঘটে, যাদের সাথে ঘটেনি তারা এখানে আসেননি, সুতরাং সেই তাদের প্রসঙ্গ উঠছে না। আমরা আজকে একজনকে পেয়েছি যিনি সরাসরি এখানে এসেছেন এবং আচ্ছা, আপনার আমি বুঝি নাই, সরি, আপনি বলেন। মর্গের ঘটনাটা আমার না। আচ্ছা, মর্গের ঘটনাটা আপনার না, হ্যাঁ আমি সেটা জানি আপনার না। আমরা আজকে একজনকে পেয়েছি যিনি আপনাদেরকে মর্গের ঘটনা বলবেন এবং আরো একজন রয়েছেন যিনি আপনাদেরকে বলবেন এটা খুব চমৎকার ঘটনা। সেটা হচ্ছে একটা বোন, যে বনে গেলে সবার সুইসাইড করতে ইচ্ছে করে। যাই হোক, আমরা সরাসরি ঘটনায় চলে যাব এবং আমরা প্রথমেই আমাদের এখানে যে অতিথি আছে তার কাছে একটা ঘটনা শুনবো এবং তারপরে আমরা ধীরে ধীরে যখন রাত যত বেশি বাড়বে তত বেশি ভয়ঙ্কর সব ঘটনাগুলো থাকবে আমাদের ঘটনার ঝুড়িতে আর কি। তো আমাদের সাথে থাকতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো নাসির ভাই, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন হাবিব, আমি মগবাজার থেকে এসেছি। আচ্ছা, তো নাসির ভাই আমি সরাসরি আমার ঘটনাতে চলে যাই। নাসির ভাই, এই ঘটনাটা আমি শুনেছি আমার এক মামার থেকে, ওনার নাম হচ্ছে হুমায়ুন। তো নাসির ভাই, ঘটনাটা হচ্ছে আপনার আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। তো আমার এই মামাটা ঈদের পর উনি ওই চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশ্যে উনি রওনা হয়েছে আর কি। তো
যখনই বাস স্ট্যান্ডে গেল, বাস স্ট্যান্ডে যাওয়ার পরে উনি প্রথমে যে বাসটা খুব ভালো চলে, তো সেটাতে যাওয়ার পরে উনি দেখলো যে সেটাতে আপনার মানে টিকিট সব ব্লক হয়ে গেছে, টিকিট আর নাই, সবাই কেনা হয়ে গেছে, সোল্ড আউট সব। তারপরে উনি আরেকটা বাসের মানে কাউন্টারে গেল, তারপর ওখানে গিয়ে দেখলো যে হ্যাঁ একটা টিকিট পাওয়া গেছে। তারপরে উনি সেখান থেকে টিকিট সংগ্রহ করে নেয়। তো টিকিট নেওয়ার পরে তারপরে আপনার মানে বাস ভালোভাবেই চলতেছিল, প্রায় রাত 10:30 বাজে আর কি গাড়িটা ছেড়েছিল। তো রাসেল ভাই তারপর আপনার উনি যখন কুমিল্লা মেন শহরে আসছে, তো কুমিল্লা থেকে ওনার যে গন্তব্যস্থান, তো ওইখান দিয়ে যাওয়ার জন্য আরো 3টা আপনার স্টপেজ অতিক্রম করে তারপর উনি যেতে হবে। তারপর উনি প্রায় আপনার রাত 3টার দিকে উনি আর কি সেখানে নেমে যায়। তো নেমে যাওয়ার পরে রাসেল ভাই তারপর এখন এত রাত্রে তো আর আমরা জানি গ্রামাঞ্চলে কোনো জায়গায় গাড়ি ঘোড়া থাকে না, রিক্সা বলেন বা ভ্যান বলেন যাই বলেন থাকে না। তো রাসেল ভাই উনি আপনার এখন উনি চিন্তা করলো যে তাহলে আমার হেঁটেই এখন চলে যেতে হবে বাসায়। তারপরে উনি হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে ওনার প্রায় আপনার 2 থেকে 2.5 কিলোমিটার পথ হাঁটতে হবে। তো তারপরে উনি হাঁটা শুরু করে দিল। হাঁটা শুরু করে দেওয়ার পর আপনার এক পর্যায়ে উনি চলে গেল একটা আপনার জঙ্গলের মতো আর কি একটা জায়গা, শুধু চারিদিকে গাছ আর গাছ, আর বাড়িঘর খুব কমই আর কি দেখা যায়। তো রাসেল ভাই আপনার তো উনি যখন কিছুটা পথ গেলেন, যাওয়ার পরে উনি দেখলেন কি যে একটা বিড়াল ওনার সামনে আর কি বসে আছে। তো বিড়ালটা দেখে ওনার খুবই মায়া লাগলো, আর বিড়ালটা আপনার খুবই সুন্দর ছিল দেখতে। উনি একবার মনে মনে ভাবে আমি কি বিড়ালটাকে নিয়ে যাব নাকি, বিড়ালটা দেখতে খুবই ভালো লাগতেছে। পরে আবার ভাবলেন যে না, রাত্রের বেলা নেওয়াটা উচিত হবে না। যাই হোক, তারপরে উনি বিড়ালটাকে অতিক্রম করে উনি চলে গেল। উনি চলে যাওয়ার পরে রাসেল ভাই তারপরে আপনার কিছুটা পথ হাঁটার পর উনি দেখলো যে উনি ভাবলো যে পেছন বিড়ালটা আসতেছে, যেমন আপনার শুকনো পাতার মধ্যে পাড়া পড়লে যেমনটা লাগে রাসেল ভাই। তো উনি আর পিছনে তাকালো না, উনি একটু কি মনে করার তাকায় নেই। তো আরেকটু সামনে যাওয়ার পরে দেখলো কি আপনার একটা কুকুর। তো কুকুরটাকে দেখেও উনি তেমন একটা ভয় পায়নি, যেরকম থাকতে পারে রাস্তাঘাটে এরকম অন্ধকার অনেক কিছু দেখা যায়। যাই হোক, তারপরে তার কিছুক্ষণ পরেই উনি দেখলো কি একটা গরু রাস্তার মধ্যে, ধরেন রাস্তার ডান পাশে একটা গাছের সাথে বাঁধা আছে দড়িটা, সেই গরুটা আপনার রাস্তার ডান পাশ থেকে শুরু করে একবারে বাম পাশে যেয়ে দাঁড়ায় আছে রাস্তাটার মধ্যে, শুধু যে দড়িটা দিয়ে আর কি গরুটা রাস্তাটা ব্লক করে রাখছে। তখন উনি আবার একটু ভয় পেয়ে যায় যে এগুলা কি হচ্ছে, প্রথমে দেখলাম বিড়াল, তারপরে দেখলাম কুকুর, এখন আবার গরু, এইগুলো উনি দাঁড়ায় আছে। উনি খুব ভয় পাচ্ছে, এমন সময় ভয় লাগারই কথা রাসেল ভাই। তো যাই হোক, তার কিছুক্ষণ পরে দেখলো কি গরুটা ভ্যানিশ হয়ে গেছে। তখন উনি খুব ভয় পেয়ে যায়। তারপরে উনি আরো কিছুক্ষণ পর হাঁটলো, প্রায় 2-3 মিনিট হাঁটার পরে তারপর দেখলো একটা পিক আপ ভ্যানটা রাস্তাটা ব্লক করে দাঁড়ায় আছে। উনি যেতে পারতেছে না সেই পিক আপ ভ্যানটার কারণে। তো তারপরে উনি একটা আপনার ওনার কিছু একটা ওই একটা পদ্ধতি জানা ছিল, তারপরে সেই পদ্ধতিটা উনি করলেন, যে পদ্ধতিতে এই সমস্ত জায়গা থেকে বের হয়ে আসা যায়। হ্যাঁ রাসেল ভাই, এরকমটাই অনেকটা। তো তারপরে আর কি দেখলো কি যে পিক আপ ভ্যানটা আপনার ভ্যানিশ হয়ে গেছে। তারপর উনি আপন মনে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে তারপর উনি যখন দরজা নক করলেন, ওনার মা বললো, বাবা হুমায়ুন তুমি কি এসছো? হ্যাঁ মা আমি এসছি, তুমি দরজাটা খুলে দাও। তারপর দরজাটা খুলে দিল রাসেল ভাই। দরজা খুলে দেওয়ার পরে তারপর উনি বললো যে বাবা তুমি কি কিছু খাওয়া দাওয়া করবা কিনা? পরে বললো না মা, আমি রাস্তায় খেয়েছি, আমি বাসায় অনেক কিছু খাইছি, আমার আপাতত খিদা নাই, তো আমি শুয়ে পড়ি। বললো যে আচ্ছা বাবা তাহলে তুমি শুয়ে পড়ো। উনি শুয়ে পড়ার পরে তারপরে উনি যেখানটাতে ওনার বিছনাটা, ওনার মাথার কাছেই ছিল জানালা। তো জানালাতে উনি জানালার বাইরে থেকেই আর কি আপনার একটা যদি গরু যদি কিছু খায় রাসেল ভাই, তো যেমন একটা আওয়াজ হওয়ার কথা, কটর মটর বলেন বা যেরকম একটা আওয়াজ হওয়ার কথা, এই আওয়াজটা উনি পাচ্ছে। তো উনি এখন বললো যে কি হলো? তারপর উনি আপনার জানালাটা খুললে দেখলেন কি যে ওনাদের যে নিজস্ব যে গরুটা, সেই গরুটা রাসেল ভাই আপনার ওই যে ধানের যে বীজ বুনি না আমরা, এই যে গ্রাম অঞ্চলে গেলে প্রথমে বীজটা ছিটানো হয়, তারপরে কিছু গাছ হয়, তারপরে সেটা আবার আরেক জায়গায়। রাইট। ওকে। তো দেন উনি দেখলেন কি যে ওনাদের গরুটা সেই আপনার ওই ধানের ওই বীজগুলো খেয়ে ফেলতেছে, এরকম আর কি। আচ্ছা। উনি এখন এটা দেখে উনি জোরে জোরে চিৎকার করে বলতেছেন যে মা 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 দেখো দেখো, আমাদের গরুটা না আমাদের সব ধানের তো খেয়ে ফেলতেছে। তো ওনার মা বললো যে হ্যাঁ বলিস কি, তাহলে তো বড় ধরনের একটা সর্বনাশ হয়ে যাবে। তো উনিও সাথে সাথে বের হয়ে গেল, ওনার মাও বের হয়ে গেল। উনি যখন ফার্স্টে গরুটার কাছে গেল, গরুটা করলো কি রাসেল ভাই, দৌড় না দিয়ে গরুটা খালি লাফাচ্ছে আর উনিও দৌড়াইতেছে, কিন্তু উনি আর কি গরুটাকে ধরতে পারতেছে না রাসেল ভাই। এরকম করে অনেক দূর পর্যন্ত চলে গেল। ওনার মাও ওনার সাথে সাথে গেল, ওনার বাবাও ওনার সাথে সাথে গেল। তারপরে ওনার বাবা ওনাকে ধরতে পারতেছে না। পরে ওনার মা বললো কি মনে করে যেন আবার বাসায় আসলো। বাসায় আইসা তারপরে আপনার ওনাদের যে গোয়াল ঘরটা না, গোয়াল ঘরটা খুলে দেখে কি গরুটা তো গোয়াল ঘরের মধ্যেই বসে আছে। আচ্ছা। তো এমন অবস্থা দেখে ওনার মা তো রাসেল ভাই খুবই ডরায় যে হায় হায় আমার ছেলে না জানো কি হয়ে যায়।
এটা ভাবতে ভাবতে তারপর উনি দৌড়ে এসে বললো যে হুমায়ুনের বাপ এই গরু তো আমাদের ওই যে গোয়াল ঘরেই তো গরু রাখা আছে, তো ওই যে ও মানে কোন গরুর পেছনে গেল। তো তারপরে যখন ওই হুমায়ুন মামাকে জোর করে ধরা হয়, তারপর হুমায়ুন মামা বলতেছে ওই যে গরু, মানুষজন যারা দাঁড়ায় আছে আশপাশের অনেক মানুষ জড়ো হয়ে গেছে রাসেল ভাই, ওনারাও বলতেছে ওনাদেরকেও বলতেছে এই যে গরু, মানুষজনদেরকে ধরে ধরে বলতেছে যে এই যে গরু। তারপরে যাই হোক রাসেল ভাই, তারপর ওনাকে সবাই আর কি জোর করে শক্ত করে ধরলো। ধরার পরে উনি তারপরে একই কথা ওই যে গরু। তারপরে উনি সেন্সলেস হয়ে যাওয়ার পরে সেদিন আর জ্ঞান ফিরে নেই। সকালবেলা ওনার জ্ঞান ফিরে নেই। তারপরে একজন ওঝাকে আর কি ডেকে আনা হয়েছে, ওঝা বলেন বা ফকির বলেন যাই বলেন। তারপরে উনি আর কি একটু ঝাড়ফুঁক করলো। তারপর ওনার বাবা মাকে বললো যে আপনার হুমায়ুনের তো রাস্তায় আপনার এরকম অনেক প্রবলেম হয়েছিল, তো ওর পিছনে খুব বাজে একটা আর কি আত্মা ওর পিছনে মানে ওর খুব ক্ষতি করতে চাইছিল। তো রাসেল ভাই তারপরে ওই ফকিরটা ওনাদেরকে যে একটু তাবিজ দিয়ে যায়, একটু পরা পানি দিয়ে যায়, তারপরে হুমায়ুন মামা কিছুদিন পরেই সুস্থ হয়ে ওঠে। রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। ওকে, আমি এই ঘটনা নিয়ে একটু কথা বলতে চাই। সেই ঘটনা হচ্ছে এরকম যে আমার কাছে খুব আশ্চর্য লাগে, মানে আমার এটা শুনে মনে হচ্ছে একটা জিনিস যে আপনাদের অনেকের কাছে হয়তো যারা এই ঘটনাগুলোর সাথে পরিচিত, যে ধানের গাছ দেখেছেন, যারা গ্রামে বিশেষ করে রয়েছেন তাদের কাছে ঘটনাটা একরকম লাগবে, যারা শহরে রয়েছেন তাদের কাছে একরকম লাগবে। অদ্ভুত ব্যাপারটা কি যে আমরা যেই এনভায়রনমেন্টের মধ্যে থাকি, আমাদের চারপাশের আমাদের সারাউন্ডিং এর যে সমস্ত যারা থাকেন আর কি, আমরা যখন ভয় পাই তখন আমাদের ঠিক পরিচিত সেই সমস্ত জিনিসই কিন্তু দেখি। আপনি যখন আপনার বাসায় রয়েছেন, আপনি যখন আপনার ঘরে রয়েছেন, তখন কিন্তু আপনি দেখবেন না যে ঘরের ভিতরে একটা গরু ঢুকে আছে, আপনি দেখবেন যে বাথরুমে একটা মেয়ে, অথবা আপনি দেখবেন যে ফ্যান থেকে একটা লাশ ঝুলছে, আপনি দেখতে পারেন যে খাটের নিচে যেন কেউ রয়েছে। সুতরাং আপনি যখন মেট্রোতে আছেন তখন আপনি দেখবেন যে হ্যাঁ এইরকম ধরনের ঘটনাগুলো ঘটছে, যা আপনি চারপাশে দেখেন সেই সমস্ত ঘটনাগুলো ঘটছে, এবং সেই সমস্ত ঘটনাগুলো ঘটার জায়গাও কিন্তু আলাদা। আপনি শহরে থেকে অবশ্যই ধান ক্ষেতের মধ্যে কোনো কিছু এক্সপেরিয়েন্স করবেন না। তো হয় কি যে আপনারা, মানে আমার কাছে খুব এটা অদ্ভুত লাগে যে যেরকম তার পরিচিত একটা কিছু নিয়েই এই ভয়গুলো আসে, মানে আমি মনে হয় ঠিক বোঝাতে পারছি না জিনিসটা। সেটা হচ্ছে যে আপনার পরিচিত যে সমস্ত কিছু, যা কিছু আপনি ভাবতে পারেন বা যা কিছু আপনি অনুমান করতে পারেন, যা কিছু আপনি দেখে চিনতে পারেন, ভয়গুলো ঠিক সেইগুলোর রূপ ধরেই আসে আপনার কাছে। তো এটাই আমরা আজকে একটা গ্রামের ঘটনা দিয়ে শুরু করলাম, এবং এই ঘটনাটা এরকম কিন্তু বিড়াল বা এই যে পশু নিয়ে এই ধরনের ঘটনা আমরা রেগুলার অনেকের কাছ থেকে শুনি আমরা, এবং আপনারাও নিশ্চয়ই, আপনার কাছে নিশ্চয়ই এরকম ঘটনা অনেকই রয়েছে। যাই হোক, আমাদেরকে মৌনি SMS করেছেন নাটোর থেকে, আমাদেরকে এছাড়াও রাস্তি SMS করেছেন সোনার পাড় থেকে, এছাড়া আমাদেরকে মিম খুলনা থেকে SMS করেছেন এবং লিখেছেন আই লাভ অ্যান্ড লাইক ভূত এফএম। সালমান আমাদের SMS করেছেন এবং দিনাজপুর থেকে তিনি SMS করেছেন। সোহাগ খান আমাদের SMS করেছেন জামালপুর থেকে, এবং তার কাছে ফার্স্ট স্টোরিটা ভালো লেগেছে। প্রীতি আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি বিজয় নাথ, এবং তিনি জিজ্ঞেস করেছেন যে আমি কেমন আছি, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দরে। আমাদেরকে রায়হান কবির লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে। আমাদেরকে সাইমন সিলেট থেকে লিখেছেন ফার্স্ট ঘটনাটা ভালো লেগেছে। ইমরান খান আমাদের বলছেন 5 বন্ধু মিলে ভূত এফএম শুনছেন, তারা অনেক ভালো লাগছে তাদের কাছে। আমাদেরকে রোজ লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা শুনে তার কাছে ভয় লেগেছে। আমি জানি না যে কতটুকু ভয়, বাট ঘটনাটা এরকমই ঘটে যখন, মানে অনেকের সাথেই ঘটেছে। আমি অনেক ঘটনা এরকম শুনি যেগুলো অনেকগুলো কাছাকাছি, এবং আমার ফ্যামিলিতে অনেকে যারা ঘটনা বলেছেন, আমার রিলেটিভরা, তাদের মধ্যে অনেক জিনিসই কমন থেকে যায় আমি দেখেছি। মানে একই টাইপ ঘটনা কিন্তু মানুষ রেগুলার ফেস করছে, হয়তো কিছুটা একটু একটা ঘটনা থেকে একটু হয়তো আরেকটা ঘটনা আলাদা। আমাদেরকে চট্টগ্রাম থেকে তাহবিব SMS করেছেন এবং তিনি বলেছেন যে আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও রিয়াদ ময়মনসিং থেকে SMS করেছেন, মিজান আমাদের SMS করেছেন সিলেট থেকে, এবং আজকে অনেক বড় বিপদ থেকে বেঁচে আসলেন তিনি, এবং এখন ভূত এফএম শুনছেন। চয়ন আমাদের SMS করেছেন জিহাদ কিরানীগঞ্জ থেকে, ফার্স্ট স্টোরিটা জোস। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি মুমু বসুন্ধরা থেকে। সাগর আমাদের SMS করেছেন হিমেল, আকরাম, আলী আমাদের, আকবর আমাদের SMS করেছেন আমাদেরকে রাকিব। এছাড়াও অন্তু আমাদের SMS করেছেন, মোগলে আজম আমাদের SMS করেছেন আরিফ, এছাড়া আরো অনেকে SMS করেছেন। আমাদের এখানে ফেসবুকে দেখতে পাচ্ছি আমাদের সাইফুর রহমান আজমিরিগঞ্জ থেকে লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে বিলাল আহমেদ রবিন লিখেছেন আই লাভ ইউ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও সিদ্দিক সাগর লিখেছেন আশা করছি আজকের ভূত এফএমটা মজার হবে, উই হোপ সো। আমাদেরকে আমান লিখেছেন যে রাসেল ভাই একা শুনছি। আমাদেরকে দোহা নবাবগঞ্জ থেকে লিখেছেন নাইম ইসলাম, রাসেল ভাই আরো বেশি ভয় পেতে চাই, আরো বেশি ভয় আসবে, সেই জন্য আপনাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদেরকে কামাল আহমেদ SMS করেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে দেখতে পাচ্ছি MD মারুফ লিখেছেন ডোন্ট স্টপ দ্য ফ্রুটি, আমরাও তাই বলি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে কিন্তু কমেন্ট করেছেন ফেসবুক পেজে, আর এছাড়া আমার পেজে দেখতে পাচ্ছি
পাচ্ছি অনেকে লিখেছেন। ফয়সাল আহমেদ ফাহিম লিখেছেন স্পেন থেকে, তিনি শুনছেন অসম। আমাদেরকে আরিয়ান ইসলাম আকাশ লিখেছেন আই লাভ ভূত এফএম, এবং আমাদেরকে ইমরান জাহান আরাফাত লিখেছেন, এবং আমাদেরকে এছাড়াও লিখেছে, আচ্ছা তিনি বলছেন যে দিনে ভূত এফএম দেওয়া যায় কিনা, সবকিছুর একটা সময় রয়েছে কিন্তু না। আমার মনে হয় যে রাতে শুনতেই ভূত এফএম বেশি ভালো লাগে এবং রাতে এনজয় করাটা বেশি সম্ভব। আমাদেরকে মানে যেমন রাতের ঘুম দিনে হয় না, তেমনি মানে রাতের যে সমস্ত জিনিস সেগুলো দিনে হলে আসলে খুব অস্বাভাবিক লাগার কথা। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই এখানে কমেন্ট করেছেন ফেসবুকে। আমি আরো একবার বলি, যারা আমাদের এসএমএস করতে চান তারা এসএমএস করুন। মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেইল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আমাদেরকে যদি আপনারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell এই দুটো পেজে। আমাদের সঙ্গে গত সপ্তাহে এখানে এসেছিলেন জুনায়েদ, এবং তার অনেক প্রশংসা আমরা শুনেছি, এবং আজকে আমরা আবারও তাকে নিয়ে এসেছি। একটা অদ্ভুত ঘটনা, প্রথম ঘটনায় আপনারা অনেক প্রশংসা করেছিলেন, তো আমরা ভাবছি একটু ফলো আপ করি। তো জুনায়েদ যেটা করেছেন, আজকে আসার কথা যখন কনফার্ম হয়েছে তখন তিনি যেটা করেছেন, গত রাতে তিনি গিয়েছিলেন মিরপুরের সেই বাসাটায়, যে বাসাটা কিনা হন্টেড উনি বলেছেন, এবং ওটা আমাদের নিজের বাসা। আমি একটু পরিচয় করে দিই জুনায়েদ আপনাদের, যে উনি সৌদি আরবেই থাকেন, ছুটিতে দেশে এসেছেন এবং ছোটবেলা থেকে সেখানেই তিনি বেড়ে উঠেছেন। কয়েকদিনের জন্য এসেছেন এবং প্রথম দিন তিনি ঘটনা বলে আপনাদের সবার মন জয় করে ফেলেছিলেন, এবং প্রথম ঘটনাটার অনেক প্রশংসা হয়েছিল, এবং সেই কারণেই উনি যেটা করেছেন, কালকে রাতের বেলায় সেই বাসাটায় থেকেছেন এবং সেই বাসা থেকে যে অভিজ্ঞতা তিনি নিয়ে এসেছেন সেটাই তিনি এখন শেয়ার করবেন আপনাদের সাথে। আচ্ছা, ওয়েলকাম টু রেডিও ফুর্তি এন্ড ওয়েলকাম টু ভূত এফএম অ্যাজ ওয়েল। আচ্ছা, এখন যেটা শুনবো সেটা হচ্ছে যে কালকে আপনি মানে একদম শুরু থেকে শুনি, যে কালকে আপনি যখন বাসায় গেলেন তখন কটা বাজে? রাত্রে আমি ঢুকেছিলাম প্রায় 9টার দিকে। 9টার দিকে। বাসায় আর কেউ ছিল? বাসায় ছিল আমার জনি, জলি, মৌটুসি, আমার সব জায়গা সাপোর্ট ছিল, ট্রুপস, আর মোশারফ আমার একটা ইয়া ছিল। ওরা আর কি নিচের বেসমেন্টে ছিল, নিজের একটা ব্যাকআপ রাখছিলাম আর কি। আচ্ছা, আপনি ওখানে কি মানে রাত কাটাতে গেছেন আপনারা? এবং একা রাত কাটাতে গেছেন, এবং পুরো ফ্ল্যাটে রাতে একা রাত কাটাতে গেছেন, এবং আপনার কি অ্যারেঞ্জমেন্ট কেমন ছিল? ফার্নিচার ছিল? কোনো ফার্নিচার ছিল না, যেহেতু ওটা অনেকদিন ধরে বন্ধ, আই গেস 2 মান্থস ধরে বন্ধ। আচ্ছা, সো নরমাল আমি একটা পার্টি নিয়ে যাই মানে বিছানোর জন্য, আর যেহেতু কেউ ওখানে থাকে না। আর ইন্টারেস্টিং ব্যাপার, আমি পর্দা লাগে ওখানে। আচ্ছা, কজ আমাদের প্রিভিয়াস যারা ভাড়াটিয়া থাকতো ওরা বলতে কি পর্দা নাকি জানলা বন্ধ অবস্থায় উঠতো। আচ্ছা, সুতরাং আপনি ওই পরীক্ষাটা করার জন্য আপনি আচ্ছা অনেক সাহসিকতার কাজ করেছেন। হ্যাঁ, আরেকটা জিনিস বলবো, রাসূল আমি মিষ্টি আর দুধ নিয়ে গেছিলাম। এটা কি জন্য? এটা জাস্ট আমি অনেক শুনছি আর কি, যে ওরা এই জিনিস দিয়ে অনেক অ্যাট্রাক্টিভ। মানে মিষ্টি নিয়ে গেছেন, দুটো আলাদা যেহেতু লাস্ট ওইটা আমি বলছিলাম মিষ্টির দোকান, আমি বলছি কোনো লিংক হতে পারে এখানে। আচ্ছা, যেহেতু জিনিসটা শুরু হয়েছিল কলকাতার একটা মিষ্টির দোকান থেকে, আমি এটা ট্রাই করছি। সুতরাং আপনি মিষ্টি নিয়ে গেছেন এবং সঙ্গে দুধ নিয়ে গেছেন। তারপরে কি হলো? এবং আমরা যখন ঘটনা বলবো তখন টাইম গুলো মেনশন করবো, যে কটা বাজে তখন। সো প্রায় 9টার দিকে তো আমি গেলাম, যাই ঢুকে আমি নর্মাল একটু নিজে ইনভেস্টিগেট করলাম, জায়গা দেখলাম, আর যে রুম থেকে বেশি কমপ্লেন আসতো ওই রুমেই আমি যাই। এবং আপনি একটা মানে সাবধানতার জন্য আপনি মোবাইলে আয়াতুল কুরসি ডাউনলোড করে রাখতে হবে নিজের সেফটির জন্য। আচ্ছা, সো হ্যাঁ, আমি আপনাকে এসএমএস করছি যখন আমি বাসায় ঢুকছি। সো ঢুকার পর আমি পর্দা লাগাই, আমরা সবাই মিলে লাগানোর পর আমরা বলি ঠিক আছে, পর্দা লাগালাম, মাটি বিছালাম, মশারি নিলাম, যত মশা অনেক। সো আমি আমার প্রিপারেশন নিয়ে গেলাম। ঠিক আমি ডিনার করলাম সবার সাথে, 10:30 11টা বাজছে, সবাই চলে যায় এখান থেকে, আমি একা থাকবো। অনেকবার বলছে কি একা থাকতে পারবে কিনা, তা অবশ্য ওরা নিচে ওয়েট করতেছিল, আমার নিচের ফ্ল্যাট আমার আন্টির বাসা ছিল আর কি। তোমরা দেখ কিছু হলে ফোন দিব তোদেরকে। আচ্ছা, তারপরে ওনারা নিজেদের মানে আপনার আন্টির ফ্ল্যাটে এবং আপনি হচ্ছেন আপনার ফ্ল্যাটে, এবং আপনি বলছেন যখন আপনাদের পরিবার সবার অনেকেই থাকেন এখানে, এবং আপনাদের ফ্ল্যাটটা আমাদের ফ্ল্যাটে এরকম ভাবে পড়ে আছে। আচ্ছা, সো 11টা 11:30 বাজলো, 12টা বাজলো, 1টা বাজলো, 2টা বাজলো, এরকম করতে করতে আমি প্ল্যান করলাম কি ঘুমায় পড়ি। আমার ঘুমানোটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমি জানি সব জিনিস ঘুম থেকে উঠে অনেক ডিস্টার্ব করে। তো আমি বললাম এই টাইপের কিছু করি। তো আমি ঘুমাইলাম, চেষ্টা করে ঘুমাইলাম, ইভেনচুয়ালি ঘুমাই। তো রাত 3টা 3:30 4টা এরকম, মানে টাইমটা ঠিক খেয়াল নাই, বাট 3টা 4টা টাইম ফ্রেমের ভিতরে হবে আর কি। সো রাত 3টার দিকে আমি দেখি কি পর্দা মশারি লাগাই ঘুমাইছি। পর্দা তো সাধারণত মশারির বাইরে থাকবে, জানলার সাথে লাগানো। আমি ঘুমাইছি জানলার পাশেই, পাটি করে মশারি লাগাই ঘুমাইছি। তো রাত আমি পিঠটা মানে উল্টায় ঘুমাইছি আর কি, পিঠটা আমার উপরে আর কি, পেটটা নিচে আর কি, এইভাবে ঘুমাইছি। সো ঘুমানোর পর আমি রিয়েলাইজ করলাম কি
কেউ যদি রাত 3:30টার দিকে রাসেল ভাই পর্দাটা আমার গায়ের উপর কেউ ফালে দিয়েছে। আচ্ছা, ওটা দিয়ে আমার ঘুম ভাঙে। পর্দা গায়ের উপরে ফেলে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, মানে মুখের উপর ফালায়, টান মারছে আর কি। আমি বললাম ওরে বাপ, এটা কি? আমি বলছি এই তো আসছে, এখন মজা হবে। তো পরে আমি বললাম ঠিক আছে, আসলো। পরে আমি ঘুরে তাকাই, রাসেল ভাই পর্দা ঠিকই মশারির বাইরে, কোনো পসিবিলিটি নেই কারণ কি ওটা পর্দা মশারি ভেদ করে ভেতরে ঢোকার কোনো কারণ আসলে নেই। হ্যাঁ, সো আমি বুঝছি, তখন আমি রিয়েলাইজ করছি ইয়েস নাও সামথিং গোনা হ্যাপেন, তখন আমি করলাম কি, আমি বললাম ঠিক আছে। তো ঠিক 4 থেকে 5 মিনিট পর আমি অবশ হয়ে যাই। ইটস লাইক আমার পুরো বডিটা হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। আমি আমার হাতও মানে মোবাইলের কাছে আমার হাতটা আমি নিতেও পারতেছিলাম না আর কি। সো হঠাৎ করে দেখি কি, অনেক 10-15 মিনিট পর দেখি কি দরজা পুরো ধাস করে খুলছে কেউ। খুলে একটা ব্ল্যাক মানে অন্ধকার, তো অন্ধকারের মধ্যে আরো ঘন একটা কালো শ্যাডো আছে আমার পায়ের এখানে দাঁড়ায়। মানুষের মতো শেপ ছিল না? একটা শ্যাডো টাইপ ছিল আর কি, কোনো শেপ ছিল না। বাট আপনি বুঝতে পারতেছেন একটা স্মোকের মতো নাকি আছে, শেপ কোন আমি দেখি না। তো পায়ের এখানে দাঁড়াইছে, দাঁড়ায় অনেকক্ষণ ধরে আওয়াজ করতেছে, এরকম টাইপ আওয়াজ আর কি। তো করার পর আমি তো মানে শেষ। আমি বললাম ঠিক আছে, গেলাম এবার। তো আমি অনেক চেষ্টা করি, তো আমি নড়াইতে 20 মিনিট প্রায় রাসেল ভাই আমি অনেক চেষ্টা করি, লাইক আমি বডি নড়াইতে পারছি, কিছু করতে পারতেছিলাম না। তারপর আমি খুব কষ্ট করে লাইক আমি আয়াতুল কুরসি মানে মনে মনে পড়তেছি, বাট স্টিল আমি পড়তে পারতেছিলাম, মানে এত নার্ভাস প্যানিক করছিলাম, মানে আমি সূরা ভুল উল্টা পড়তেছি না। তো সামহাউ আমি মোবাইলটা রিচ করে আয়াতুল কুরসি প্লে করছি, সাথে সাথে নিচে আমার মুশারফ ছিল, ডাকছিলাম আর কি। তো সে আসলো রুমে আসে, আমাকে বের করলো। আর আমি যখন উঠছি বিছানা থেকে, আমি পুরো ঘামানো, আমাকে কেউ 2 বালতি পানি ঢালে দিছে, এরকম একটা অবস্থা ছিল। আর যখন আমি বের হলাম, আমি অনেক নিজেকে মানে খুব মানে সওনা থেকে যখন মানুষ বের হয় কেমন একটা ফিলিংস আসে, ওই টাইপের। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি যেটা বলি আসলে দ্যাট ঢোকার আগে আমি অনেকক্ষণ বসে একা একা কথা বলছি। কথাগুলো কিরকম টাইপের কথা ছিল? আমি প্রথমে ঢুকে আমি এই কথা বললাম, হ্যাঁ প্রথমে ঢুকে ফার্স্ট আমি, কি অবস্থা, ভালো আছেন তো? আমি তো এখন প্ল্যান করছি আমি বাসায় থাকবো, ঠিক আছে? আমি জানি ওর তো ট্রেস মানে ও তো জিনিসটা আর কি ডিস্টার্ব করবে। তো আমি ওকে ইঙ্গিত করলাম আমি বাসায় থাকবো, তোমার কোনো প্রেসেন্স থাকলে আমাকে দেখাও, তুমি কে? তুমি আমার চাচারে বিরক্ত, তুমি আমার খালুকে বিরক্ত করছো, তুমি আমাকে বিরক্ত করবা, তুমি কি চাও? তুমি মিষ্টি চাও, দুধ চাও? অনেকগুলো আমি প্রভোক করছি, চেতাইছিও যদি সাহস আপনি বলছিলেন। হ্যাঁ, আমি সেটাই। যাই হোক, আমরা পরবর্তী আর ঘটনা শুনবো, যেটা উনি অফ এয়ারে বলেছেন যে মানে গালাগালি পর্যায়ে একটা জিনিস, সেরকম একটা জিনিস হয়েছিল। যাই হোক, আমি একটা জিনিস বলতে চাই যে এই যে পর্দা নিয়ে ঘটনাটা বললেন উনি, আমার পরিচিত একজন আমার এক ক্লোজ বড় ভাই রয়েছেন, হি ইজ আ গিটারিস্ট, এবং তিনি আমাকে একটা ঘটনা বলেছিলেন এই পর্দা রিলেটেড। এবং প্রতিদিন যেটা হতো যে উনি জানতেন যে ওই পাশে প্রবলেম আছে, কিন্তু প্রথমে ধরতে পারেনি যে ওই পাশে প্রবলেম আছে। এটা একটা জাস্ট একটা ভাড়া বাসায় তিনি থাকতেন, এবং মাঝে মাঝে তার মনে হতো যে পর্দায় কোনো একটা ঝামেলা আছে। তো উনি কয়েক রাত পর পর একটা জিনিস এক্সপেরিয়েন্স করলেন, সেটা হচ্ছে যে উনি প্রতিদিনই গিটার বাজানোর সময় যেটা করতেন সেটা হচ্ছে সমস্ত ঘরের দরজা জানালাগুলো সব বন্ধ করে দিয়ে তারপর নিজে গিটার প্লে করতেন, যাতে হচ্ছে বাইরের সাউন্ডটা না যায়। এবং উনি মাঝে মাঝেই এটা খেয়াল করতেন যে পর্দা ঠিক প্রচন্ড ঝড় হলে যেভাবে বাতাসে ওড়ে সেইভাবে ঘরের মধ্যে উঠছে। এটা তিনি কয়েকবার ফিল করেছেন, এবং তারপরে যেটা হলো আস্তে আস্তে ব্যাপারটা এমন হয়ে গেল যে যখন উনি ওই দিকে পুরোপুরি তাকিয়ে আছেন যে হ্যাঁ পর্দা ওড়ে কি ওড়ে না এইটা আমি দেখবো, ঠিক সেই মুহূর্তে উনি দেখতে পেলেন যে ওনার চোখের সামনে হঠাৎ করে সমস্ত দরজা জানালা সবকিছু বন্ধ, পর্দা উঠছে। তো এই অদ্ভুত ব্যাপার আমরা জানি যারা শুনছেন তারা যদি যারা বাসা থেকে শুনছেন তাদের প্রত্যেকের ঘরেই পর্দা রয়েছে। আমি জানি না যে কোনদিন খেয়াল করেছেন কিনা যে বন্ধ ঘরেও আপনার ঘরে পর্দা ওড়ে কিনা। আজকে একটু খেয়াল করতে পারেন চাইলে। যে আমি একটা আমার বড় ভাইয়ের ঘটনা বললাম, রেফারেন্স দিলাম, উনি আমাকে একটা ঘটনা বললেন, এবং সেই অদ্ভুত ব্যাপারটা আপনার ঘরেও ঘটে কিনা জানাবেন আমাদেরকে অবশ্যই। যদি সেরকম কিছু ঘটে তাহলে তো খুবই ভালো আমাদের জন্য, আপনার জন্য যদিও খুব খারাপ। যাই হোক, তো আমরা আবারও ঘটনায় যাব, তবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ছোট্ট ব্রেক নিব, এবং ব্রেকের পরে আমরা মর্গের ঘটনা শুনবো। আমরা শুনবো একটা ফরেস্টের ঘটনা, যে ফরেস্টে
যে কারো গেলে নাকি সুইসাইড করতে ইচ্ছে করে, সে সমস্ত অদ্ভুত কিছু ঘটনা শুনবে। ইন দ্য মিন টাইম আমাদের SMS করতে ভুলবেন না। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিলে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। এবং এই মাসে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা ঢাকার বাইরে গিয়ে আরো একটা ভূত FM করবো, সুতরাং ঢাকার কাছাকাছি ও ঢাকার মধ্যেও করতে পারি। এখনো পর্যন্ত সময় রয়েছে। বন্ধু গ্যারাজে আপনারা অবশ্যই সাইন আপ করে ফেলবেন এবং বন্ধু গ্যারাজে ঘটনা পাঠাবেন। অনেকেই বন্ধু গ্যারাজে ঘটনা পাঠাচ্ছেন, আমাকেও পাঠাচ্ছেন, দিস ইজ গুড। এবং আমি জেনে খুব খুশি হচ্ছে যে আপনারা রেসপন্স করছেন এবং বন্ধু গ্যারাজে অনেকে ঘটনা পাঠিয়েছেন। আমি একটা ঘটনা শুধু বলি, সেটা হচ্ছে যাদের ঘটনা সিলেক্টেড হবে তারা পুরোপুরি আমাদের সঙ্গে থেকে দেখতে পারবেন ভূত FM শোটা কিভাবে হয়, কারা এখানে ঘটনা বলে, আপনিও পার্টিসিপেট করবেন। সো রক্তহীন করা ঘটনাগুলো পাঠিয়ে দিন বন্ধু গ্যারাজে। যাই হোক, একটা ছোট বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত FM। আপনারা সবাই জানেন ভূত FM এখন আরো অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। এবং আমরা এই যে বহুদূর যে আরো একটা শো করবো, এই তো রিসেন্টলি এই মান্থেই আপনারা সেটা এক্সপেরিয়েন্স করতে পারবেন। সো যারা চান তাদেরকে আরো একবার বলে দেয় যে বন্ধু গ্যারাজে অবশ্যই জানান। আজকে খুব মজার লাগছে যে আজকে অনেকেই বলছেন যে প্রথম ঘটনাটা ভালো লেগেছে, অনেকে বলছেন দ্বিতীয় ঘটনাটা ভালো লেগেছে। এক একজনের পছন্দ একরকম, এবং আমি হুইচ ইজ গুড, আমি এটাই চাই যে আপনাদের প্রত্যেকটা ঘটনা ভালো নাও লাগতে পারে, কিন্তু একটা চয়েস থাকে কিন্তু, হ্যাঁ এটা চাইতে এটা বেটার, এটা আমার জানলে কিন্তু খুব সুবিধা হয়। এবং আমি যেটা যেদিকে হচ্ছে আপনাদের বেশি ভোট থাকবে সেই ধরনের ঘটনাগুলো বেশি সিলেক্টেড হবে, সেটা আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, হৃদয় লিখেছেন আই লাভ ভূত FM, আমাদেরকে অনেক লিখেছেন বনশ্রী থেকে। এছাড়া আমাদেরকে 3 SMS করেছেন রামপুরা থেকে। FM রাসেল SMS করেছেন আমাদেরকে হিমন, এবং তিনি বলছেন খুব 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 ভয় লাগছে। এখনো পর্যন্ত ভয় আমরা ওইভাবে শুরু করিনি, কিন্তু ফরিদ আমাদের SMS করেছেন, রেগুলার লিসেনার তিনি। আমি শুধু একটা কথাই বলছি, শুধুমাত্র আপনারা আজকে রাতের বেলা যেটা করবেন সেটা হচ্ছে নিজেদের বাসার পর্দাগুলোর দিকে খেয়াল রাখবেন। শীতের সময় আমি জানি সব জানালা বন্ধ, মাঝে মাঝে খেয়াল করবেন যে পর্দাটা ওড়ে কিনা। আমাদেরকে ফাহাদ SMS করেছেন, ফার্স্ট স্টোরিটা তার কাছে খুব ভালো লেগেছে। আমাদেরকে ইমন SMS করেছেন চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন যে SMS কমেন্ট এত পড়েন না। আচ্ছা, এটাও পড়েন না কেন, মানে আমি বুঝলাম না। আমাদেরকে লামস SMS করেছেন আমাদের শাকিব রাজশাহী থেকে, ফার্স্ট স্টোরি তার কাছে খুব ভয় লেগেছে। সুমন জ্যাকসন আমাদের SMS করেছেন কেরানীগঞ্জ থেকে। নিলয় গাজীপুর থেকে আমাদের SMS করেছেন। আসাদ আদনান আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। আমাদেরকে শিপন SMS করেছেন গাজীপুর থেকে। আমাদের SMS করেছেন বাবু যশোর থেকে, জাহিদ মিরপুর থেকে। রিদওয়ান সেকেন্ড স্টোরি তার কাছে অনেক ভালো লেগেছে। তালুকদার আমাদের SMS করেছেন বশির আমাদেরকে SMS করেছেন কায়েস নিরালা খুলনা থেকে। এছাড়া আমাদেরকে রায়হান এবং নিতু SMS করেছেন বাবু সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং আপনার কাছ থেকে আমরা শুনবো। আমি একটু আগে বলছিলাম, শুরু করেছিলাম এভাবে যে অনেকেই মর্গে গেছেন, এবং মানে আমরা তার মধ্যে যারা এখানে এসেছেন তারা হয় মর্গের কেউ, আমাদের এখানে কিন্তু মর্গে দায়িত্ব আছেন এরকম মানুষও কিন্তু ভূত FM এসেছেন, এবং প্রচুর ডক্টররা এসেছেন আমাদের এখানে যারা এই সমস্ত ঘটনাগুলো আপনার সাথে উল্লেখ করেছেন। কিন্তু এমন একজন মানুষ আজকে এসেছেন যার অনেক আগ্রহ ছিল যে মর্গে কি হয় এটা দেখার। তার মানে এই না যে তিনি খুব সাহসী, কিন্তু তার কোনো একটা কারণে খুব বেশি আগ্রহ ছিল, তাকে আমরা নিয়ে এসেছি আজকে ভূত FM। আপনার নামটা একটু প্লিজ বলবেন। হাই লিসনার্স, আমি আলিফ ওয়াহিদ দিগন্ত, এসেছি মিরপুর থেকে। ওকে, আপনার মানে এই ঘটনাটা কতদিন আগের ঘটনা? এটা 2013 সালে 14 নভেম্বর। তার আগে থেকে আপনার খুব আগ্রহ ছিল যে আপনি মর্গের ভেতরে কি হয় এটা দেখবেন, নাকি কি আগ্রহটা কি ছিল? মর্গ নিয়ে কি আগ্রহ ছিল আপনার? অ্যাকচুয়ালি আসলে ছোটবেলা থেকে আমি খুব কৌতূহলী, তো আমার একটা জিনিস মানে জানার খুব ইচ্ছা ছিল যে মর্গে কি হয়, আসলে মানুষের লাস্ট স্টেজটা কি, মানে মৃত্যুর পর যাদের আর কি মানে বেয়ারিস লাশ হিসেবে যাদেরকে নিয়ে শনাক্ত করা হয় তারা কি অবস্থায় দিন যাপন করে, আসলে এই জিনিসটা কিভাবে থাকে, তারপরে কি হয় না হয়, আর কিভাবে লাশ কাটে, এবং মানুষের শরীরের থেকে কিভাবে একটা মানুষ
মানে ই করে, আমি এই জিনিসটা মানে অনেকদিন ধরে আমার জানার খুব আগ্রহ। এবং তখন মানে ভয়টা এগুলো কোনো মাথায় ছিল না যে ভয় পাওয়ার জন্য দেখবো, বা মানে শুধু আগ্রহই ছিল, যে শুধু আমার আগ্রহই ছিল। শুধু আপনার আগ্রহই ছিল। যখন কোনো জিনিস নিয়ে আগ্রহ থাকে সেটা একটা সমাপ্তি আছে। এখন কি আগ্রহ আছে? এখনো অনেক বিষয়ে আগ্রহ আছে। না, এই বিষয়ে কি আগ্রহ আছে? এখন আর ওই বিষয়ে আগ্রহ নাই। সেটা আমি বললাম যে কোনো একটা জিনিসের প্রতি আগ্রহ থাকে এবং কোনো একটা জায়গায় এসে থামতে হয়, এবং কিভাবে থেমেছেন তিনি আমরা তার কাছে শুনবো। শুনি প্রথম থেকে আপনার ঘটনাটা। ধন্যবাদ রাসেল ভাই। এটা 2013 সাল, 14ই নভেম্বর। তো আমি আগে বলছি যে আমার খুব কৌতূহল ছিল যে মানে মর্গে কি হয় এই জিনিসটা দেখার জন্য। তো আমি সময় আমার বাবাকে বলি যে বাবা, আমার মানে মর্গে যাওয়ার খুব ইচ্ছা, আসলে মানুষের লাস্ট স্টেজটা কি ওটা আমার দেখার খুব ইচ্ছা। তো আমার বাবা আমাকে তখন কোশ্চেন করে যে হঠাৎ তোমার মর্গের প্রতি এত আগ্রহ কেন? তো আমি বাবাকে বললাম, আসলে বাবা, মর্গের মানে মানুষ কিভাবে ওইখানে করে, মানুষের লাশ কিভাবে কাটা হয়, তো আসলে ওই জিনিসগুলো দেখার জন্য, আর কিভাবে তাদেরকে রাখা হয়। তো আমার বাবা একটা হাসি দিয়ে বললো ওকে ফাইন। তো তার দুদিন পরেই, ওই দিন ছিল 14ই নভেম্বর। তো আমার বাবা আমাকে বলতেছে চলো রেডি হয় নাও, তোমাকে নিয়ে এক জায়গায় যাবো। তো আমি তো বাবাকে কোশ্চেন করলাম যে কোথায় যাবা? বললে চলো, গেলে বুঝতে পারবা। আপনি যেখানে গিয়েছেন ওটার নাম কিন্তু আমরা বলবো না। হ্যাঁ, ঠিক আছে। কোন একটা মর্গ। হ্যাঁ, ওকে। তো আমরা গেলাম। যখন আমরা রওনা দিছি তখন 9টা কি 9:30টার দিকে আমরা রওনা হয়েছি। তো আমরা যেতে যেতে প্রায় 10টা 10:30 বেজে গেছে। তো যখন আমরা ওই মানে হসপিটালটার সামনে, তখন বাবাকে বলছি যে বাবা, এখানে কে আছে, কাকে দেখতে আসো? বলে চলো, দেখতে পারবা তুমি। পরে আমরা গেলাম, ভিতরে গেলাম। যখন দেখি যে মর্গের গেটের কাছাকাছি, তখন আমি বুঝতে পারছি যে আসলে আমি আমার বাবাকে বলছিলাম যে সে এখানে আমাকে দেখানোর জন্য নিয়ে আসছে। তো আমরা ওই মেডিকেল কলেজের ভিতর দিয়ে যে গেট আছে ওইটার ভিতর দিয়ে আমরা মর্গের ওখানে যাই। আচ্ছা। যাওয়ার সময় যখন আমরা মর্গের গেটের কাছাকাছি, তখন যখন আমি ওই ভিতরে ঢুকবো আর কি, মর্গের বাইরে যে গেটটা, তো ভিতরে যখন ঢুকবো তখনই আমার মানে গায়ে মানে ঝাড়া দিয়ে ওঠে, মানে ভয়, মানে খুব ভয় কিনা জানি না, কিন্তু আমার গা মানে লোম দাঁড়া যায়, হঠাৎ করে গা ঝাড়া দিয়ে ওঠে। সেটা খুব স্বাভাবিক, আপনি নতুন একটা জায়গায় যাচ্ছেন। এবং আসলে ওইটা কি কারণে ছিল রাসেল ভাই আমি আসলে বলতে পারবো না এখন। আসলে ওইটা আমি যখন ওই কথাটা যখন মনে হয় তখন আমার এখনো আর কি আমার ভয় হয় আর কি। তো যখন আমরা মর্গে একদম যখন মর্গের গেটের কাছে চলে যাই, ভিতরে ঢুকবো, তো ওই মর্গের যে মেইন, আমার বাবার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, তো আমার বাবাকে দেখে বলছে আরে তুমি এত রাতে এখানে কার কাছে আসছো? বলে আমি আসছি, আমার মানে ছেলের খুব আগ্রহ মর্গের প্রতি, সে মর্গ দেখতে চাই যে আসলে এখানে কি হয়। তো ওই আঙ্কেল আমাকে মানে মাথায় হাত দিয়ে আদর করে বলতেছে হঠাৎ বাবা তোমার মর্গের প্রতি এত ইন্টারেস্ট কেন, জায়গাটা তো ভালো না? তো আমি হাসি দিয়ে বললাম না, আমার খুব মানে কৌতূহল আসলে এখানে কি হয় দেখার জন্য। তো পরে আমাদেরকে ভিতরে নিয়ে গেল। যখন আমি ভিতরে ঢুকছি, বিশ্বাস করবেন না, মানে এত বাজে একটা পচা গন্ধ, মানে লাশ পচা যে গন্ধ। তো ভিতরে ঢোকার পরে মানে আমার খুব খারাপ লাগতেছে যে আসলে এটা মানে এত বাজে গন্ধ হইতে পারে। তো ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমরা আব্বু বসলো, আমাকে বসতে দিল। তো ওই মুহূর্তে আমি আর পারতেছি না, বুঝতে পারতেছি না। তো ওই মুহূর্তে মানে আমি আর কি আমার মানে আঙ্কেল আর আব্বুকে বুঝে যে আমার মোবাইল ফোনে একটা জরুরি কল আসছে। আসলে আমার কোনো কল আসে নাই, কারণ আমি আর ওখানে বসতে পারতেছি না, কারণ এত বাজে গন্ধ, মানে আমাকে একটু বাইরে হইতে হবে, নাহলে আমি আরেকটু থাকলে ওখানে মানে বমিও হয়ে যেতে পারতো। তো আমি মোবাইল ফোনে মানে বোঝা যায় একটা জরুরি কল আসছে, তো আমি বাইরে আসি। তো বাইরে আসার পরে যখন আমি মানে মর্গের বাইরে বের হই, তখন মর্গ থেকে মানে 6-7 হাত দূরে একটা লোক, তার নাক দিয়ে অঝরে রক্ত পড়তেছে। তার পরনে ছিল সাদা জামা আর সাদা লুঙ্গি। আচ্ছা। আর তার নাক দিয়ে অঝরে মানে রক্ত ঝরতেছে, আর সে আমার দিকে তাকায় আছে। হসপিটালে? ওইখানে মানে মর্গের বাইরে। মর্গের বাইরে, হ্যাঁ। তো যখন আমি লোকটাকে দেখে আমার মানে একটু মায়া হয়, তো আমি ওনাকে বললাম ভাই আপনার নাক দিয়ে তো রক্ত পড়তেছে, আপনি একটা ডক্টর, সামনে তো ডক্টর আছে, আপনি ডক্টরের কাছে যান, দেখান কি হয়েছে। মানে এই কথাটা বলার পর সে আমার দিকে তাকে এমন ভাবে হাসতেছে, মানে এত জোরে হাসতেছে। তো আমি আসলে বিষয়টা ওরকম ভাবে নেই নাই, হয়তো আমি ভাবছি যে সে হয়তো কোনো পাগল ঠাগল হইতে পারে। তো আসলে ওই জিনিসটা আমি মানে মানে স্বাভাবিকভাবে নেই নাই, মানে অস্বাভাবিকভাবে নেই নাই। তো
ওই মুহূর্তে আমার বাবা আমাকে ফোন দেয় যে তোমাকে ডাকছে, ফোন দিছে আমাকে যে ভিতরে আসো, আঙ্কেল তোমাকে ডাকতেছে। আমি ভিতরে গেলাম, আর ওদিকে কেয়ার না করে আমি ভিতরের দিকে চলে গেলাম। তো আমাকে বলতেছে যে চলো তোমাকে আজকে মানে এখানে যা যা হয়, তোমার এখানে যে মর্গে যা যা করা হয় তোমাকে আজকে সব দেখাবো, তুমি ভয় পাবা না তো? আমি একটা হাসি দিয়ে বললাম না না আমি ভয় পাই না। ওই মুহূর্তে মানে মনে হচ্ছিল যে আমি আর কি না দেখলেই ভালো, না দেখে। তো পরে আচ্ছা পরে আমি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা ফার্স্ট একটা এক্সাম নেওয়া হবে, তুমি ভয় পাও কিনা জাস্ট এটা দেখার জন্য। আমি বললাম ওকে। আপনার সাথে কি মজা করছিলেন ওই সময়? আমি আসলে জানি না রাসেল ভাই মানে কি করছিল। তো আমি মর্গের আমাকে যখন বললো যে চলো তোমাকে একটা ফার্স্ট একটা এক্সাম নেওয়া হবে, তো আমি আর কি একটু মানে ফার্স্ট একটু ঘাবড়ে যাই, মানে এটা আবার কেমন এক্সাম? আমি তো জানি যে শুধু পরীক্ষার হলে টেস্ট করবে যে আপনি আসলে ভয় পান না, তারপর ফাইনালি আপনাকে অন্য জিনিসগুলো দেখাবে। আচ্ছা, তো ফার্স্ট স্টেজে তো আমাকে যখন বললো যে বাম সাইডে চলো একটা ঘর আছে, সেই কথা হচ্ছে রাসেল ভাই মানে যেখানে ওই ডেড বডি গুলাকে এনে ওইখানে সারিবদ্ধ ভাবে রাখা হয় ওই রুমে, তারপরে ওগুলাকে আর কি পরে আর কি নিয়ে যাওয়া হয়। তো মানে অনেক সিরিয়াল, মানে লাশের অনেকগুলো সিরিয়াল। আমি ফার্স্টে আমাকে বলে যাও তুমি আগে যাও, মানে সিরিয়ালে আগে যাও, আমি তোমার পিছনে আছি, সমস্যা নাই, আমি তোমার পিছনে। তো প্রায় 20 থেকে 25টা লাশ এরকম সারিবদ্ধ ভাবে রাখা। তো আমি মানে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে, মানে দেখতেছি, মানে নির্বাক হয়ে দেখতেছি আসলে মানে এটাই মানে মানুষের লাশগুলো কিভাবে রাখা ছিল আপনি বলছেন, খুব অদ্ভুত লাগছিল। অনেকে হয়তো জানেন না বা অনেকে হয়তো দেখেননি, অনেকে হয়তো এই মুহূর্তে সেই লাশগুলোকে মানে কি বলবো যে মানে একটু মানে চিন্তায় হয়তো দেখতে পাবেন বা একটু একটু ইমাজিন করতে পারবেন যে হ্যাঁ এরকম হয়। যে কোনো একটা মানুষের মুখ কল্পনা করুন এবং তাদেরকে শোয়ানো, প্রত্যেকে তো শোয়ানো ছিল এবং মানে টেবিলের উপরে শোয়ানো ছিল, স্টিলের যে টেবিলগুলো হয়, হ্যাঁ টেবিলের উপরে শোয়ানো ছিল। এবং আপনি বলছিলেন খুব অদ্ভুত ভাবে কোমর পর্যন্ত সবার ঢাকা থাকে, কোমর পর্যন্ত সবার ঢাকা থাকে সাদা কাপড়, এবং বাকিটা খোলা এবং সেখানে কোনো কাপড় বা কিছু নেই। না না। এবং আপনি কি দেখেছিলেন সবার চোখ কি বন্ধ না দু একজনের চোখ খোলা ছিল? মানে কিছু কিছু যেগুলো সুইসাইড অ্যাটেম্প যে লাশগুলো আছে, ওই লাশগুলো মানে 2টা লাশ ছিল এখানে, মানে এত বিভৎস আকারে একটা মহিলার লাশ ছিল এখানে, সেটা আপনি দেখেছেন? হ্যাঁ, আরেকটা দেখছি মানে উনি ফাঁসি দিয়ে মারা গেছে, মানে জিভ এখান থেকে এই পর্যন্ত বের হয়ে আসে। আচ্ছা, মানে তার চোখ বন্ধ ছিল না, তার চোখ মানে খোলা ছিল, মানে চোখ মনে হয় বের হয়ে আসবে এরকম কিছু একটা। আচ্ছা, সবার চোখ যে বন্ধ থাকে তা না? না, সবার চোখ বন্ধ থাকে। আচ্ছা, অনেকের চোখ খোলাও থাকে। ওকে, তারপরে যখন আমি মানে নির্বাক, আমি আসলে কথা বলা একটা পর একটা মানে ক্রস করছি, যখন আমি লাস্ট 3টা লাশ মানে ক্রস করব, যখন আমার ওই 3 নাম্বার লাস্টের দিকে যখন চোখ যায় আসলে, তখন আমি আসলে মানে আমার মুখের কোনো ভাষা ছিল না। আসলে আপনি দেখছেন খুব কম লাশ এর মধ্যে, নাকি একবার প্রথমে ওভারঅল সবকিছু দেখে? ওভারঅল সবকিছু দেখে আমি একদম হাঁটা দিচ্ছেন, মানে দেখতেছি আর হাঁটতেছি। যখন একদম মানে লাস্ট পর্যায়ে চলে আসি আমি, তারপরে আসলে আমার কথা বলার কোনো ভাষা ছিল না। তবে একটু আগে যে লোকটার সাথে আমার বাইরে দেখা হয়েছিল, যে লোকটা আমাকে দেখে হাসতেছিল, তার নাক দিয়ে রক্ত পড়ছিল, সেই লোকটার লাশ ওইখানে, তার ডেড বডিটা ওইখানে পড়া, এবং তার পরনে যে জামাটা ছিল সেম একই জামা, আর ওই মুহূর্তে তখন তার নাক দিয়ে রক্ত পড়তেছে। তো আমি এটা দেখার পর আমি মানে স্টিল, যখন আমার হঠাৎ আমার তার সোজা যে একটা জানালা ছিল, যখন আমার ওই জানালাতে চোখ যায়, তারপরে রাসেল ভাই আর আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। তখন দেখি ওই লোকটাই বাইরে দাঁড়ায়, সে আমার ওই জানালা দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে সে তাকায় আছে আর সে হাসতেছে। তারপর আমি ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপরে কি হয়েছে আমি জানি না, পরে আমি আমাকে আবিষ্কার করি আমার বিছানায় তারপরের দিন। ওকে, সো আমি একটা কথা এখানে আবারও বলতে চাই, প্রত্যেকটা ঘটনার পরে একটু একটু কথা বলবো, আপনাদের যদি বিরক্ত না লাগে তাহলে, বিরক্ত লাগলে অবশ্যই জানাবেন। সেটা হচ্ছে যে আমরা এরকম সিমিলার স্টোরি কিন্তু এর আগেও শুনেছি যে কোন একজন লোককে হয়তো অ্যাম্বুলেন্সে করে বলেছে যে হ্যাঁ আমাকে বাসায় নিয়ে যান, আমাকে লাশ আছে, সেই লাশটাকে বাসায় নিয়ে যেতে হবে, দাফন দিতে হবে। তারপরে দেখা গেছে যে সেই ভদ্রলোক আসলে হচ্ছে সেই ভদ্রলোক যিনি মারা গেছেন। মানে এরকম কিন্তু ঘটেছে, এর আগে আপনারা এরকম ঘটনা শুনেছেন যে যেই ভদ্রলোক মারা গেছেন তিনি অ্যাম্বুলেন্স নিয়ে পুরো রাস্তাটা গেছেন। আবার এরকমও হয়েছে যে কেউ একজন হয়তো, আমাদের একজন ডক্টর এসেছিলেন, যিনি তার কাছে এসেছিলেন এবং বলছিলেন যে
আমার মানে তিনি নিজেই বলছিলেন যে হ্যাঁ আপনি তাড়াতাড়ি ওই রুমে চলেন, এবং গিয়ে দেখলেন যে আসলে উনি সেই রুমে, এবং তার ফ্যামিলি এখনো পর্যন্ত জীবিত রয়েছে। তিনি মানে যিনি মৃত ব্যক্তি তিনি ডাক্তারকে নিয়ে গেছেন ওখানে, এবং তারপরে সেই ফ্যামিলি তিনি মারা যান, এবং সেই ডক্টর এখনো পর্যন্ত সেই ফ্যামিলিতে মাঝে মাঝে যান এবং তাদেরকে যতটুকু পারেন সেভাবে সহযোগিতা করেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম ঘটে, এবং আজকে উনি যেটা বললেন এই ঘটনা হয়তো অনেকের কাছে বিশ্বাস্য মনে হবে, মানে বিশ্বাসযোগ্য মনে হবে, অনেকের কাছে অবিশ্বাস্য লাগবে, বাট যে ঘটনা সেটা হচ্ছে যে ওনার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, যেই লোকটি ভেতরে শুয়ে আছে সেই লোকটির সাথে তার বাইরেও দেখা হলো। আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি জানেন তাহলে অবশ্যই আমাকে ইমেল করে বা এখন জানাবেন যে এতগুলো লাশ ছিল তার মধ্যে একটি লাশকেই কেন দেখা হয়, একটি লাশের সাথে কেন বাইরে দেখা হয়েছিল। প্রতিদিন ডাক্তারকে অসংখ্য পেশেন্ট দেখতে হয়, কেন তারপরেও শুধু একটা পেশেন্টের ক্ষেত্রেই এরকম ঘটেছিল। প্রতিদিন অসংখ্য অ্যাম্বুলেন্সে পেশেন্টদের বা লাশদের বহন করতে হয়, তার মধ্যে হঠাৎ করে একজন কেন এইরকম আচরণ করলো। এদের সাথে মানে এদের কি তার মানে পেছনে কোনো গল্প রয়েছে, মানে এদের মৃত্যু নিয়ে, বা এদের কোনো আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে যেগুলো আর সব মানুষের সাথে মেলে না, কে জানে। যাই হোক, এই প্রশ্নগুলো থেকেই যায় এবং এই প্রশ্নগুলো আপনাদের কাছ থেকেও জানতে চাই। আমরা যেটা করবো, কিছু SMS করে ফেলবো আমাদেরকে, তারপর আমরা একটা ছোট বিরতিতে যাবো। আমাদেরকে হান্টার রনি লিখেছেন, SMS করেছেন আমাদেরকে, খায়রুল SMS করেছেন আমাদেরকে ক্লিপটন, এছাড়া আমাদের SMS করেছেন পলক মানিকগঞ্জ থেকে। এবং আচ্ছা, ক্লিপটন যেটা বলছেন যে ঘটনাটা বেশ ভয়ের ছিল। আমাদেরকে ওয়ালি লিখেছেন, তিনি মর্গ নিয়ে যে কোনো ঘটনা তিনি অনেক বেশি পছন্দ করেন। আমাদেরকে হৃদয় লিখেছেন থার্ড স্টোরিটা নাইস। আমাদেরকে জুনায়েদ হোসেন লিখেছেন যে নারায়ণগঞ্জ থেকে, এবং তিনি বলেছেন যে অনেক ভালো হচ্ছে। আমাদেরকে সামারা লিখেছেন এবং আমাদেরকে ইভান SMS করেছেন, থার্ড স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে, ভয়ের লেগেছে আমাদের কাছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে সংখ্যা লিখেছেন, আপন আমাদের SMS করেছেন আমাদেরকে আকাশ সিলেট থেকে, লাইট অফ করে তিনি শুনছেন আমাদেরকে। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে আজকে সবাই লাইট অফ করে দিয়ে পর্দার দিকে তাকিয়ে ভূত FM শোনেন, ভালো লাগবে, অনেক ভালো লাগবে। রানা আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে। এছাড়া আমাদেরকে এছাড়া সামিউল SMS করেছেন আমাদেরকে সৈকত, SMS করেছেন আমাদেরকে জসিম, SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি মুনা, এছাড়াও মানিক আমাদের SMS করেছেন আমাদেরকে ডালিম, SMS করেছেন আমাদেরকে সিদ্দিকুর রহমান, আমাদেরকে মুন এবং রাত্রি SMS করেছেন, এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি SMS করেছেন শিমুল, চরম, লাবিব আমাদের SMS করেছেন, ভূত FM জয়েন করেছেন তিনি। এবং এখন বুঝতে পারছি যে ভূত FM পুরো জমজমাট হয়ে উঠেছে। এরপরে যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো অনেক ভয়ের, অনেক জমজমাট। আমি একটু ফেসবুকে দেখি আপনারা কি লিখেছেন। ফেসবুকে অনেকে SMS করছেন, আর যে সেলিম লিখেছেন আই লাভ ভূত FM। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি অবুজ বালক লিখেছেন নাইস স্টোরি। আমাদেরকে আর যে ইমরান হোসেন তন্ময় লিখেছেন যে রাসেল ভাই সব ঘটনা খুব সুন্দর। আমাদেরকে দেখতে পাচ্ছি লাভলেস ওমর লিখেছেন যে সেকেন্ড স্টোরিটা ভালো ছিল। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে কমেন্ট করেছেন। বিল্লাহ আমাদের এখানে কমেন্ট করে লিখছেন থার্ড স্টোরিটা অসম হচ্ছে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন, দেখতে পাচ্ছি এখানে বাবু লিখেছেন অসম। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি হিমু SMS করেছেন, তিনি বলছেন ভাই আমার জানালায় পর্দা নেই, আপনি বেঁচে গেছেন তাহলে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আহমেদ খান লিখেছেন রাসেল ভাই ভূত FM রক্স। আমাদেরকে এছাড়াও আরো অনেকে SMS করেছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে আমার যে পেজটা সেখানে অনেকে কমেন্ট করছেন এখনো পর্যন্ত। ইন্ডিয়া থেকে শুনছেন আমাদের এখানে অনিরুদ্ধ মন্ডল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই কিন্তু এখানে কমেন্ট করছেন। সেকেন্ড স্টোরিটা অনেক কাছে ভালো লেগেছে সেটা জানিয়েছেন, এই SMS গুলো বেশ আগের। এবং আমাদেরকে নীল বাজিগার লিখেছেন ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই এখানে কমেন্ট করছেন ফেসবুক পেজে। যাই হোক, আরো একবার বলি, আমাদের যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠান আমার কাছে। অবশ্যই শুরুতে উল্লেখ করুন এই ঘটনাগুলো আপনি এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাদেরকে বলি, আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব একটা ছোট্ট বিরতিতে, এবং তারপরে আবারও ফিরে আসবো আরো ঘটনা নিয়ে। এবং একটা কি অডিও ক্লিপ আছে নাকি, আমাদের অডিও ক্লিপ রয়েছে, সুতরাং অডিও ক্লিপও আপনারা শুনতে পাবেন। সুতরাং সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM।
বাংলাদেশের সবচেয়ে বড় নেটওয়ার্ক, সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক এবং সেই সাথে পৃথিবীর অন্যতম বৃহত্তম নেটওয়ার্ক। কারণ বাঙালি যেখানে যেখানে রয়েছে সেখানে ফুর্তি অ্যাপ ডাউনলোড করে শুনছেন ভূত এফএম। এবং আপনারা সবাই জানেন ভূত এফএম এখন আরো বেশি অন্যরকম উইথ গ্রামীণ ফোন, আরো বেশি ভয়ানক উইথ গ্রামীণ ফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। অ্যান্ড আপনারা এটাও জানেন যে এই মাসে আমাদের প্ল্যান রয়েছে আপনাদের সবাইকে নিয়ে আরো একটা ট্যুর করার, এবং যেখানে আমরা ঢাকার বাইরে থেকে সরাসরি আউটডোর থেকে একটা এপিসোড করব, এবং সেই এপিসোডে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন যারা বন্ধু গ্যারাজের যারা সাইন আপ করবেন, এবং আপনারা যারা আমাকে একদম রক্তহীন করা ঘটনা পাঠাবেন এবং যাতে ঘটনা সিলেক্টেড হবে। তো দেরি না করে এখনই সাইন আপ করে ফেলুন বন্ধু গ্যারাজে, এবং আপনাদের জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং আমরা সবাই মিলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার ঘটনা তো শেয়ার করতে পারবেন, সেই সাথে সামনাসামনি দেখতে পারবেন যে আসলেই ভূত এফএম কিভাবে হয় এবং কিভাবে আমরা আমাদের এখানে সবাই ঘটনা বলেন। আসলেই মানে এখানে আপনাদের মানে বিশ্বাস করার কতগুলো কারণ রয়েছে সেটা আপনারা সামনে থেকে দেখতে পারবেন। সুতরাং আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য, এবং আপনারা জেনে যাবেন খুব অল্প দিনের মধ্যেই যে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে শো করছি। যাই হোক, কখন আপনি একটা জিনিসকে অবিশ্বাস করবেন? যখন এই জিনিসটা আপনার কাছে খুবই অন্যরকম লাগবে, যখন আপনার মনে হবে যে না, এরকম ঘটনা তো ঘটে না, এর সাথে কেন ঘটবে। যেমন আপনি মানে ভাবতেই পারেন এরকম যে হ্যাঁ, যে ঘটনাটা খুবই অস্বাভাবিক, যে সূর্য সবসময় পূর্ব দিকে ওঠে, কেউ যদি এসে বলেন যে না আমি দেখেছি সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে ভাববেন যে মাথা খারাপ বা কিছু একটা। বাট যখন একটা ঘটনা অনবরত, সায়েন্সও তাই বলে, যখন একটা ঘটনা অনবরত মানুষের সাথে ঘটছে এবং ঘটেই যাচ্ছে, তখন সেই ঘটনাটা বিশ্বাস না করার কিন্তু কারণ নাই, এবং আমরা বিশ্বাস করেই ফেলি, কারণ তখন বিশ্বাস না করে আমাদের আর কোনো উপায় থাকে না। ঠিক সেরকমই একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, এই ঘটনাটা শুনলে তারপরে আমরা সেই বিষয়ে আরো কথা বলবো। এই ঘটনাটা পাঠিয়েছেন আমাদেরই একজনের লিসেনার, যিনি এখানে উপস্থিত হতে পারেননি কারণ তিনি থাকেন খুলনায়। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলে। আমি উত্তম কুমার খুলনা থেকে লিখছি। আমি একটা এনজিওতে কাজ করি। সময়ের স্বল্পতার কারণে আমি স্টুডিওতে আসতে পারলাম না, এই কারণে একটা ঘটনা লিখছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি মূলত 2012 সালের প্রথম দিকে। আমি তখন খুলনা বিএল কলেজের MA মাস্টার্সে অধ্যয়নরত। আমি খুলনা দৌলতপুরে মেসে থেকে টিউশনি করে পড়াশোনা করতাম। বিকেল 3টা থেকে আমার টিউশনি শুরু হতো এবং চলতো রাত 9টা পর্যন্ত। প্রতিদিনের ন্যায় আমি ঘটনার দিন টিউশনি শুরু করি। তো সন্ধ্যা 6টার সময় আমার যে টিউশনিটা ছিল তাদের বাসাটা ছিল খালিশপুরে, এবং খালিশপুর একটা জায়গায়, সেই জায়গাটার নাম বলে সবাই চিনবেন, আমি বলতে চাচ্ছি না। এবং তিনি বলেন কোনো কারণবশত আমি ওই দিন সন্ধ্যা 7টার সময় যাই। আমার স্টুডেন্টরা থাকতো ভাড়া বাসায় 5 তলা ফ্ল্যাটের 4 তলায়। ওই বাড়ির মালিক যিনি ছিলেন তিনি একজন ক্যান্সারের পেশেন্ট, এবং মালিক থাকতো 2য় তলায়। তো প্রতিদিন যখন পড়াতে যেতাম তখন দেখতাম উনি একটা লাঠি ভর করে সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। প্রতিদিন একই সময়ে দেখা হতো বলে ওনার সাথে আমার পরিচিতিটা একটু বেশি হয়। প্রায় আমাকে জিজ্ঞাসা করতেন আমি কেমন আছি এবং আমার লেখাপড়া সম্বন্ধে ইত্যাদি ইত্যাদি। মানবতার খাতিরে আমি ওনার শরীর কেমন আছে, এখন কেমন ফিল করছেন, এইসব জিজ্ঞাসা করতাম। ঘটনার দিন সন্ধ্যা 7টার দিকে আমি টিউশনিতে যাই এবং অন্যান্য দিনের মতো ওনার সাথে একইভাবে আমার সাক্ষাৎ হয়। দেখি উনি কোনো লাঠি ছাড়া দাঁড়িয়ে আছেন। আমি ভাবলাম মুরব্বীর হয়তো আগের তুলনায় অবস্থা এখন অনেক ভালো, এই জন্য লাঠির প্রয়োজন হচ্ছে না। তো উনি আমাকে একটু নিচে নামিয়ে দেওয়ার জন্য বললেন। ওনার কথা মতো যখন আমি ওনার হাতটা ধরলাম তখন দেখলাম যে প্রচন্ড ঠান্ডা সেই হাত। নিচে নামিয়ে যখন আমি স্টুডেন্টের দরজা নক করি, আমার স্টুডেন্টের মা দরজা খোলেন এবং বলেন তানজিল আজকে পড়বে না। আমি জানতে চাইলে তিনি বলেন যে আমাদের বাড়িওয়ালা মারা গেছেন, এজন্য ওনাকে দাফন করার জন্য তানজিল গোয়ালখালী গোরস্থানে গিয়েছে। এই কথা শোনার পর আমি কিছু না বলে চলে এসেছিলাম। যখন আমি মাঝপথে, অর্থাৎ ওনাদের বাসা থেকে বেশ কিছু দূরে, তখন একটা পার্ক রয়েছে সেখানে এবং সেই পার্কে তখন আমার স্মরণ হলো যে আমি তো বাড়িওয়ালার সাথে কথা বলে ওনার হাত ধরে নিচের তলায় রেখে আসলাম। এটা কি করে সম্ভব? আমি আবার সাইকেল চালাতে শুরু করলাম। তখন প্রায় রাত 8টা। প্রচন্ড ঘামতে শুরু করলাম। বাসায় পৌঁছাতে আমার প্রচন্ড জ্বর আসলো এবং প্রায় 15 দিন পর, অসুস্থ থাকার পর, আমার অবস্থার কোনো পরিবর্তন না হলে আমি গ্রামের বাড়ি চলে যাই। এরপর থেকে আমি কোনো এক অজুহাতে ওই বাসায় আর কখনো পড়াতে যাইনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ সবাইকে। একটু আগে আমরা যে মর্গের ঘটনা শুনলাম, তার কাছে এই ঘটনা নিশ্চয়ই আপনাদের কাছে অনেক কাছাকাছি লেগেছে।
এবং আমি তার আগে আরো একটা উদাহরণ দিয়েছি। তো যখন দেখি যে একই জিনিস প্রতিনিয়ত ঘটছে, একই জিনিস একইভাবে অনেকে ফিল করছেন বা এক্সপেরিয়েন্স করছেন, অনেকের ঘটনা যখন একই রকম হয়, তখন সেটা বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন সেই ভারটা পুরোপুরি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আমরা বরং চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আরো একজন অতিথি যিনি প্রথমে ঘটনা দ্বিতীয়বারের ঘটনা শেয়ার করেছিলেন, জুনায়েদ এসছেন, এবং তিনি তার একটা ফ্রেন্ডের কাছ থেকে একটা ফরেস্ট সম্পর্কে আপনাদেরকে বলবেন, যে এই ফরেস্টে গেলে কিছু না কিছু একটা হয়। আচ্ছা জুনায়েদ, ওই ফরেস্টের নাম কি এবং এটা কোথায়? ফরেস্টটা হচ্ছে, হ্যালো লিসেনার্স অ্যাগেন, ফরেস্টটা হচ্ছে আপনার আওকিঘারা। আচ্ছা, জাপানে সিচুয়েটেড আছে, মাউন্ট ফুজির এদিকে বেসের ওখানে জঙ্গল সিচুয়েটেড আছে। আপনারা গুগল করে দেখতে পারবেন, ওখানে পার ইয়ার অনেক হাজার হাজার মানুষ মরে যায় 2008 থেকে। আর ওটার সুসাইড রেট ইনক্রিজ করছে ওখানে। আচ্ছা, অনেকে বলে ওখানে সুসাইড করে মানুষ ইচ্ছা করে যায়, অনেকে বলে কি যে ব্ল্যাক ম্যাজিকের কারণে অনেকে ওখানে যে সুসাইড করে, অনেকে বলে ঘুরতে যায় পজেস হয়ে সুসাইড করে, বিভিন্ন নানা ধরনের আর কি গল্প আছে এখানকার। আর একটা ওখানে বিলবোর্ড দেওয়া আছে কি যে জাপান গভর্নমেন্টই করছে আর কি, ইফ ইউ, ওখানে লেখা আছে আর কি, বাংলা বলছি, লেখা আছে কি তুমি তোমার ফ্যামিলির ব্যাপারে কেয়ার করে না করো, তুমি সুসাইড করবে না, এই টাইপের ধরনের কিছু লেখা আছে, তো ওয়ার্নিং মেসেজের মতো। সো সরাসরি ঘটনা চলে যায়। ঘটনাটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আদনান, ওর ফ্রেন্ড একটা জাপানিজ ফ্রেন্ড ছিল। সো ওই আমাকে কিছুদিন আগে ও আমাকে স্কাইপে ফোন দিয়েছিল, আমাকে বলছিল। সো ঘটনাটা হচ্ছে এরকম, একদিন সব ফ্রেন্ড মিলে, 4 ফ্রেন্ড মিলে গাড়িতে করে ওরা পিকনিক করতে যে সুসাইড ফরেস্ট দেখার জন্য অনেক আগ্রহ, অনেক নিউজ পেপার আসলো হ্যান ত্যান। ওরা প্ল্যান করলো যে ঠিক আছে চল আমরা যাই ঘুরে আসি ওই ফরেস্টে। তো 4 জন ঘোরার জন্য গেছে। আর ওখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না, কিছু কাজ করে না আর কি, রেডিও সিগন্যাল খুব পৌঁছায় না ওখানে আর কি। তো ওরা কি করছে, টেপ প্রত্যেকটা গাছের মধ্যে টেপ বাঁধে মানে ভিতরে গেছে, যাতে ওরা ছিঁড়ার পথটা আর কি বের করতে পারে। আচ্ছা, সো ওরা এরকম করতে করতে অনেক ভিতরে গেছে, প্রায় 1-2 ঘন্টার মতো ফরেস্টের ভিতরে গেছে, সুসাইড ফরেস্টের যেটা আওকিঘারা। তো ঢোকার পর 4টা ফ্রেন্ডের মধ্যে একটা ফ্রেন্ড আর কি উইয়ার্ড বিহেভ করা শুরু করে। আচ্ছা, সে নিচে থেকে কিছু টুয়ে নিজের শরীরে, মানে একটা ধরনের ব্রাঞ্চ কাঠের মতন ঢুকে নিজের শরীরে মারার চেষ্টা করে। তারপর সে দৌড় মারে গাছে ওঠার চেষ্টা করে, তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে, উইয়ার্ড বিহেভ করে। আর সে মরতে চায় খালি, আর সে পালাতে চায় 4 জন থেকে। খুব কষ্ট করে 3 ফ্রেন্ডে মিলে ওকে আটকানোর চেষ্টা করছে আর কি, বাট হচ্ছে না। আর ওখানে এখনো দেখবেন আসলে ভাই গুগল করলে অনেক ছবি আছে যেখানে অনেক লাশ ঝুলে থাকে এখনো ওখানকার গাছের মধ্যে, ওটা পচে মানে মশা ধরে একদম। ওরা মানে আমার একটা ফ্রেন্ড বলতেছে কি ওরা আস্তে আস্তে মানে প্রায় কাছাকাছি চলে আসছে আর কি, ওই টেপ অনুযায়ী যে টেপ আসছিল ওটা আস্তে আস্তে লাস্টের দিয়ে কি করছে, ফ্রেন্ডটা একটা জানোয়ারের মতন গাছে উঠে যায়, খুব দূরত্ব স্পিডে উঠে যায় গাছে উঠে ওই দড়িটা নিজের মরার লাশে গলায় বাঁধে সে সুসাইড করতে চায় আর কি। খুব কষ্ট করে 3টা ফ্রেন্ড আর কি ওকে নিচে নামাইলেন, দেন খুব কষ্ট করে ওরা বাসায় গেল আবার রিটার্ন। যাওয়ার পর হয় কি রাসেল ভাই, সবচেয়ে উইয়ার্ড বিষয় আর সবচেয়ে ইন্টারেস্টিং, 4 ফ্রেন্ডের মধ্যে 3টা ফ্রেন্ডেরই ক্যান্সার হয়ে যায়। আচ্ছা, আর 4th যে ফ্রেন্ড যে ওখান থেকে ফিরে আসার পরে, হ্যাঁ আচ্ছা, তো 4th ফ্রেন্ড যেটা হয় ও আর কি মানে ও পজেস থাকে একদম, বাসায় আসে উইয়ার্ড বিহেভ করে, আর ওর মধ্যে খালি মেয়েদের ভয়েস আর কি। আচ্ছা, রুমের কোনায় চলে যেত, আর সে খালি নিজের মাকে বলতো আমাকে নিয়ে যাও ওখানে, আমাকে এখানে কেন আনছিস। আচ্ছা, তারপর মনে করেন বিভিন্ন ধরনের আর কি পজেস্ট হওয়ার পর যে ধরনের আচরণ করে আর কি, ওই টাইপের আচরণ আর কি। সো 3টা ছেলে, বাকি 3টা ফ্রেন্ড যে ক্যান্সার 2জনই মারা যায় আর কি। আচ্ছা, আর যে 4th ফ্রেন্ডটা যে আসে এখন, সে এখনো অ্যাসাইলামে আছে আর কি, এখন অ্যাসাইলামে আছে আর কি। তো এখন ওই জিনিসটা আর কি ছাড়েনি, সব পাগল হয়ে গেছে। আর ফরেস্টের ব্যাপারে একটা জিনিস বলবো রাসেলের সঙ্গে, ওখানে একটা নর্মাল 2টা লাভ বার্ডস হতো, তো 2জন মিলে ফরেস্টে সুসাইড করে। আচ্ছা, মানে ব্যাকগ্রাউন্ডটা এটা, আওকিঘারার ব্যাকগ্রাউন্ড এটা। আর ওখানকার অনেক সময় সুসাইডের ট্রেন্ডটা চালু হয়েছে কিন্তু ওটা বলতেছে আর কি। আর একটা ফ্যামিলি থাকতো ওখানকার ট্রাইব আর কি, বুঝছেন। তো ওরা বেসিক্যালি আর কি ওদের ফ্যামিলি মেম্বার খাওয়া, এত লোক খাওয়া কম, তো ওরা কি করতো নিজের আস্তে আস্তে করে একটা ফ্যামিলি মেম্বারকে সুসাইড করতে বলতো, যাতে ওদের খাওয়াটা টাইপের হয়ে গেছিল আর কি। হ্যাঁ, তো ওখান থেকে ঘটনাটা স্টার্ট হয়। এখনো প্রায় হাজার হাজার লোক আওকিঘারাতে যায় সুসাইড করে। আপনারা গুগল করতে পারেন, ইউটিউবে ফেমাস ডকুমেন্টারিও আছে এটার ব্যাপারে। কিন্তু আপনার পরিচিত হচ্ছে আপনার ফ্রেন্ডের, আমার ফ্রেন্ডের পরিচিত আছে, ফ্রেন্ডের পরিচিত। আমার খুব অদ্ভুত লেগেছে যে একটা জায়গা, যে জায়গাটা এরকম কারণে
বিখ্যাত এবং সমস্ত পৃথিবীব্যাপী যার নাম অনেক মানুষই জানে, সেই জায়গাটাতে কিছু মানুষ গেল আগ্রহ নিয়ে এবং ফিরে আসলো ক্যান্সার নিয়ে, একজন পাগলই হয়ে গেল এবং এখন সে গাছে ওঠার চেষ্টা করে। এখনো সে কি করে ওয়াল ক্লাইম্ব করে আর কি, ওয়াল ক্লাইম্ব করে। মানে এটা কি সম্ভব, মানে উঠতে পারে ওয়ালে? রাসেল ভাই আমাকে আরেকটা স্টোরি বলছিল যে, একটা ঘটনা বলছিল যে ওদের বাসা যে ছিল, ওদের বাসা তো উডের, ওদের বাসা তো উডের আর কি, তো সে নিজের সিলিংস এর উপরে ক্লাইম্ব করতে একা। এটা খুব অদ্ভুত ব্যাপার, কিন্তু এটা খালি আমরা মুভিতে দেখেছি, বাট এটা সম্ভব। এটা সম্ভব অ্যাকচুয়ালি, বেসিক্যালি পজিশনের কারণে হয়। অনেকে ওদের ওখানে তো এক্সোসিজম তেমন একটা নট ফেমাস থিং, বাট অনেকে ওদের একটা আলাদা স্পেশালিস্ট থাকে, ডক্টর টাইপস, ওরা তো বলছে কি যে অনেকে বলে এটার ভিতরে সোল ঢুকছে, অনেকে এটা করে। অথচ রাসেল ভাইকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল মেডিকেল টেস্টের জন্য, ব্রেন ফাংশন সব নর্মাল, সবকিছু নর্মাল, ইম্পালসিভ, জাস্ট একটা উইয়ার্ড বিহেভিয়ার আর কি ওর। এটা খুবই, অনেকে বলে পাগল হয়ে গেছে। সো বাট মেয়েদের ভয়েসে কথা বলা রাসেল ভাই, এটা একটু উইয়ার্ড ব্যাপার। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের ফেসবুকে এখনো নক করছেন এবং আমাদের এখানে লিখছেন ফেসবুকে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তামিম রহমান লিখেছেন, তিনি আরো ভয় চান। আমাদেরকে খলিল এখানে লিখেছেন যে ভাই আপনাদের একজন ভক্ত, ভূত FM আমার অনেক ভালো লাগে, ভয়ও লাগছে, আরো ভালো লাগছে, এবং তিনি আরো ভয় পেতে চান এবং লিখেছেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমাদের হুসাইন ফারহাদ লিখেছেন ভূত FM আজ আমরা 6 জন মিলে শুনছি, ভালো লাগছে। আমাদেরকে অবুজ মন SMS এখানে কমেন্ট করেছেন, আই লাভ ভূত FM। আমাদেরকে মনিরুল কাকুন লিখেছেন এবং আমাদেরকে তিনি একটা ঘরে একাই আছেন, আমাদেরকে নিস্তব্ধ আমি লিখেছেন আই লাভ ভূত FM। আমাদেরকে এছাড়াও রুম্পা মৌ এখানে লিখেছেন যে তিনি রংপুর থেকে আমাদের এখানে জয়েন করেছেন। আমাদেরকে GM আরিয়ান এখানে লিখেছেন যে ভূত FM একবার তিনি হচ্ছে অনেক ভূত FM 1 বছর আগে তার কাছে অনেক অনেক বেশি ভয় লাগতো। আপনার ঠিক যেই মুহূর্তে ভয় লাগতো সেই মুহূর্তে আপনার মতো অনেকে বলতেন যে ভূত FM গতবার একটু আগে অনেক ভালো লাগতো। তো এটা আমি জানি না, তবে আমি এটুকু বলতে পারি যে আমরা প্রতিনিয়ত আপনাদের ভালো লাগানোর জন্য মানে পুরো সপ্তাহ জুড়ে অনেক 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 বেশি কষ্ট করি এবং আমরা আসলে অপেক্ষায় থাকি যে কখন আপনাদের ভালো লাগবে এবং এটার জন্য আমরা পুরো সপ্তাহ জুড়ে অনেক 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 বেশি পরিশ্রম করি। আমাদেরকে পুলক এখানে লিখেছেন যে তিনি আমাদেরকে তানভীর লিখেছেন যে এই স্টোরিটা জোস। আমাদেরকে ছাড়াও অনেকেই এখানে কমেন্ট করছেন, দেখতে পাচ্ছি ফেসবুকে আমার যে পেজ রয়েছে সেখানে অনেকে কমেন্ট করছেন এবং অনেকেই লিখছেন যে আজকের কোন ঘটনাগুলো তাদের কাছে ভালো লেগেছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই এই মুহূর্তে আছেন, দেশের বাইরে থেকে অনেকে রয়েছেন। ফয়সাল আমাদের লিখছেন ভূত FM অনেক ভালোবাসি। আমাদেরকে আরেকজন ফয়সাল আহমেদ এটা হচ্ছে তিনি লিখেছেন যে একটু দেরি করে ফেললাম না, এখনো পর্যন্ত আরো অনেক ঘটনা রয়েছে। আমাদেরকে লিখেছেন যে ফরেস্টের ঘটনা তার কাছে অনেক ভালো লেগেছে নীল বাজিগারের কাছে। MD আব্দুল্লাহ আমাদের এখানে লিখেছেন। এছাড়া আমাদের এখানে লিখেছেন আরাফাত সজীব। এছাড়া আমাদের এখানে লিখেছেন জাহিদ জুবায়ের। এছাড়া আমাদেরকে মিষ্টি লিখেছেন, এখানে কমেন্ট করেছেন আমাদের এখানে জাকির হোসেন জ্যাক সহ আরো অনেকে। আপনি যদি আমাদের কমেন্ট করতে চান তাহলে জানেননি আমাদের ফেসবুকের অ্যাড্রেসে, তারপর আরো একবার বলে দিচ্ছি, এখানে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন www.facebook.com/radio.purti, www.facebook.com/bhootfm.russell, BHWTFM.RUSSELL। আর এছাড়াও দিতে পাচ্ছি আমাদের এখানে SMS করেছেন অনেকে। নরসিংদী থেকে আমাদের এখানে জাপু SMS করেছেন, অর্পণ আমাদের এখানে, রাহুল তারা 3 জন মিলে এবং অমিত তারা 3 জন মিলে শুনছেন। হারুন আমাদের সাথে রয়েছেন, তামিম আমাদের সাথে রয়েছেন, জান্নাত আমাদের সাথে রয়েছেন শেওড়াপাড়া থেকে, কনা খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন লিখেছেন অসম। আমাদেরকে এছাড়াও বুলবুল যশোর থেকে SMS করেছেন, দিলরুবা আমাদের সাথে SMS করেছেন, দিশা আমাদের SMS করেছেন বান্দরবান থেকে এবং আমাদেরকে এছাড়াও তিনি শুনছেন আমাদেরকে। শিরিন এবং দীপা আমাদেরকে SMS করেছেন, আমাদেরকে সঞ্জিদা আহমেদ SMS করেছেন, রিয়াদ SMS করেছেন আমাদেরকে শাকিল হবিগঞ্জ থেকে। এছাড়াও জান্নাত আমাদের SMS করেছেন শেওড়াপাড়া থেকে, মাহিন এবং রিঙ্কি আমাদের SMS করেছেন, সিয়াম আমাদের আগারগাঁও থেকে SMS করেছেন, আয়াত খান আমাদের SMS করেছেন ধানমন্ডি থেকে এবং তার কাছে স্টোরিটা সব মানে আজকের স্টোরিটা তার কাছে চরম লেগেছে। এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি শর্মা সামারা SMS করেছেন চট্টগ্রাম থেকে। আপনারা যারা SMS আরো করতে চান তারা চলে যাবেন অবশ্যই মোবাইলের মেসেজ অপশনে এবং সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আরো একটা ঘটনা আমরা শুনবো, তবে তার আগে একটা ছোট্টটা বেশ মাঝারি টাইপের আরেকটা ঘটনা যিনি আমাদের আরেকজন লিসেনার পাঠিয়েছেন সেটা একটু পড়ছি। লিখেন, প্রিয় রাসেল ভাই, প্রথমে আমার সালাম নেবেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে এবং ভালোই থাকেন, কেমন আছেন সেটা জিজ্ঞেস করলাম না। আমার পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকায় এবং খুলনা থেকে ঢাকা বেশ দূরের পথ হওয়ায় সেখানে গিয়ে আমার ঘটনা বলা সম্ভব না।
তারপর দুটো কিন্তু খুলনার স্টোরি। খুলনা থেকে প্রচুর ঘটনা আসে, খুলনা আমাদের যেতেই হবে। আমাদেরকে লিখছেন তারপরে, যদি আমার ঘটনাটা আপনাদের ভালো লাগে তো পড়ে শোনাবেন। আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছে আমার এক ফ্রেন্ডের সাথে আজ থেকে প্রায় 5 বছর আগে জয়পুরহাট জেলার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামে। ওই গ্রামে একটা ব্রিজ আছে এবং সেটাকে কদমতলী ব্রিজ বলে সবাই চেনে। ব্রিজের নিচ দিয়ে একটা নদী বয়ে গিয়েছে। নদীর পাশে একটি শ্মশানঘাট ও বিশাল জঙ্গল ছিল, যদিও এখন জঙ্গল অনেক কমে গিয়েছে। সেই জঙ্গল থেকে গ্রামে যাওয়ার রাস্তার দূরত্ব খুব বেশি না, প্রায় 25 গজের মতো। জঙ্গলটা ছিল অনেক ঘন এবং সন্ধ্যার পর গ্রামের অনেকে অনেক কিছু দেখায়। সন্ধ্যার পর ওই রাস্তা ধরে চলতে সাহস পেত না। অনেকে রাতে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখেছে নদীর পাশে চিতার ওপর একটা লাশ শোয়ানো, কিন্তু পাশে তাকিয়ে দেখেছে কাউকে দেখতে পায় না। এবং তাছাড়া আরো অনেকের সাথে অনেক ঘটনা ঘটেছে, যেহেতু ওই রাস্তাটাই গ্রামের মেইন রাস্তা ছিল এবং এত ভয় ভীতির সত্ত্বেও মানুষকে ওই রাস্তা দিয়ে চলাচল করতে হতো। এইবার আমি আমার মূল ঘটনায় আসি। একদিন আমার এক ফ্রেন্ড ঢাকায় যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ে এবং তার বাস ধরার কথা ছিল পাঁচবিবি নামক একটা শহর থেকে 10 কিলোমিটার একটা জায়গা থেকে, এবং প্রায় সেটা রাত 10টায়। দুর্ভাগ্যবশত রাস্তায় একটু দেরি হওয়ার কারণে সে বাসটি মিস করে। সে কাউন্টার মাস্টারকে জিজ্ঞাসা করে ঢাকায় যাওয়ার জন্য সেদিন রাতে আর কোনো বাস আছে কিনা। কাউন্টার মাস্টার তাকে জানান যে রাত 11:30 একটা বাস আছে এবং সে চাইলে সেটাতে ঢাকায় যেতে পারে। সে সেই বাসের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রাসেল ভাই কোনো এক কারণে সেই দিন রাতে ওই বাসটি আর আসে না। তাই আমার ফ্রেন্ড মনে মনে ভাবলো যে এত রাতে সে কি করবে, বাসায় যাবে নাকি কোথাও থাকবে। কিন্তু আশেপাশে তেমন কেউ পরিচিত না থাকায় সে একটা সময় ঠিক করলো যে বাসায় ফিরে যাবে, কারণ বাসা থেকে তার বাস স্ট্যান্ডের দূরত্ব ছিল 10 কিলোমিটারের মতো। সে আশেপাশে তাকালো এবং দেখতে পেল যে সেখানে বেশ কিছু যানবাহন আছে, যেগুলো খুব সহজেই 7 কিলোমিটার মতো রাস্তায় সে যেতে পারবে, কারণ এটা ছিল মেইন রোড এবং বাকি 3 কিলোমিটার রাস্তা ছিল মেইন রাস্তা থেকে গ্রামের দিকে এবং রাস্তাটা ছিল কাঁচা। তাই সে একটা ইজি বাইকে উঠলো এবং 7 কিলোমিটারের মতো রাস্তা আসলো। সেখান থেকে সে তার গ্রামের রাস্তা ধরে গ্রামের দিকে রওনা দিবে। তখন সে খেয়াল করলো যে চারিদিকে খুব অন্ধকার এবং সেই সময় তার গ্রামের মানুষদের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনার কথা মনে পড়ে যায় এবং সে মনে মনে অনেক ভয় পায়। এবং আমার ফ্রেন্ড স্মোকার ছিল, সে ব্রিজে থেকে বেশ কিছু আগে পৌঁছায় এবং তখন রাত 12:30 বাজে। যেহেতু সে স্মোকার ছিল, সে আশেপাশে তাকালো কোনো দোকান খোলা আছে কিনা দেখার জন্য এবং দেখলো একটু দূরে একটা দোকান খোলা আছে। সে ওই দোকানে গিয়ে এক প্যাকেট সিগারেট কিনলো। তারপর সে গ্রামের রাস্তা ধরে হাঁটা শুরু করলো এবং একটার পর একটা সিগারেট ধরতে লাগলো, কারণ তার মনের ভয় কাজ করছিল। একটা ফ্রেন্ড যখন ঠিক সেই জঙ্গল এবং শ্মশানের সামনে দিয়ে অতিক্রম করছিল, ঠিক সেই সময় হঠাৎ একটু দূর থেকে সে লক্ষ্য করলো সাদা কাফনে মোড়া মৃত লাশের পাশে সাদা পোশাক পরিহিত একটা মেয়ে বসে আছে। সেই লাশটি সহ মেয়েটি ছিল রাস্তার পাশে এবং এত রাতে একটা মেয়েকে এভাবে লাশ সহ একা আমার বন্ধুটি দেখে অনেক ভয় পেয়ে যায়। সে সময় সে বুঝতে পারছিল না কি করা দরকার তার। একবার সে ভাবলো সে পেছনে যাবে, কিন্তু ঠিক সেই সময় তার গ্রামের এক হুজুরের কথা মনে পড়লো। তিনি বলেছিলেন, অন্ধকার রাতে এরকম যাই ঘটুক না কেন কখনো তুমি পেছনে ফিরে তাকাবে না। তাই সে পেছনে ফেরার সাহস পেল না। অবশেষে সে ঠিক করলো যাই হোক না কেন সে এই লাশ অতিক্রম করে বাসায় যাবে। এবং আমার ফ্রেন্ড আরো একটা সিগারেট ধরিয়ে মোটামুটি আরো আগের তুলনায় জোরে জোরে হাঁটতে শুরু করলো। আমার ফ্রেন্ডটি যখন ঠিক সেই লাশটির কাছাকাছি চলে এসেছে, ঠিক তখনই মেয়েটি কেঁদে উঠলো। আমার ফ্রেন্ড বুঝতে পারছিল না সে কি করবে, তাই সে ভয়ে দোয়া কালাম পড়া শুরু করলো। এবং যখন সে লাশের খুব কাছাকাছি চলে আসে তখন সে লক্ষ্য করলো যে সেখানে কিছুই নেই। এটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায় এবং আরো জোরে হাঁটতে থাকে। হাঁটার সময় সে লক্ষ্য করলো তার পেছনে একই সাথে কান্না এবং হাঁটার শব্দ আসছে। সে পেছনে ফিরে তাকানোর সাহস পাচ্ছিল না। এরপর সে বাসার খুব কাছাকাছি চলে আসে। সে ভয়ে পেছনে ফিরে তাকায় এবং পিছনে ফিরে সে যা দেখলো তা থেকে সে স্থির হয়ে গেল। দেখতে পেল যে একটু আগে যে লাশটি সে দেখেছে সেই মেয়েটি তার পাশে দাঁড়িয়ে আছে এবং তার পুরো কাফন রক্তে ভিজে আছে এবং মেয়েটি ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এমন সময় সে মেয়েটির কাছ থেকে কোনো একটা কথা বা আওয়াজ শুনতে পেল। এরপর সে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে তখন সে শোবার ঘরে, তার গায়ে প্রচন্ড জ্বর। এরপরের ঘটনা তার মায়ের কাছ থেকে শোনে এবং চিৎকার শুনে তারা সবাই বাইরে গিয়েছিল এবং এরপরে হুজুর আসেন এবং হুজুর সব শুনে বলেন যে ওগুলো খারাপ জিন ছিল যে তোমার ক্ষতি করতে চেয়েছিল কিন্তু পারেনি। আমি যখন তার সীমানা পার করেছি, যখন তুমি তার সীমানা পার করেছিলে তখন সে তোমাকে কিছু কথা বলেছিল। পরে হুজুর তাকে সুস্থ করে তোলেন এবং এই ছিল ঘটনা। এবং তিনি লিখেছেন সেঞ্জু হোসেন, অমর 21 হল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েট। এই ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এটাই বললাম যে আমরা হয়তো এই জন্যই এক একজন এক এক ভাবে দেখি, কারণ আমরা যে পরিবেশে থাকি অনেকে কিন্তু বলেন যে হ্যাঁ মৃত মানুষ কিভাবে আসবে, এগুলো জিন।
তো এটা হয় অনেক সময় যে তারা বিভিন্ন রূপ ধরে আসতে পারে এবং যেটা আপনার কাছে যে দৃশ্যটা আপনার কাছে অনেক বেশি ফ্যামিলিয়ার, যেটা আপনি রেগুলার দেখেন, সেরকম কোনো ঘটনায় আপনার সাথে ঘটে এবং সেরকম ভাবেই আপনি সেই ঘটনাটা এক্সপেরিয়েন্স করেন। এনিওয়েজ, আমরা চলে যাব আরো একটা ঘটনায় এবং তার আগে যেটা করতে হবে, একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং একটা কথা জানিয়ে রাখি মাঝখানে যে আমাদের সাথে অবশ্যই আমাদেরকে SMS দিয়ে জানাবেন যে কেমন লাগছে ঘটনাগুলো। অবশ্যই আমাদেরকে ফেসবুকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ঘটনাগুলো। যারা SMS করতে চান, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, বা আপনার চারপাশে কোনো ঘটনা থাকলে সেটাও রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি দেশের বাইরে যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে ঘটনা আপনারা সরাসরি কিন্তু রেকর্ড করেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আমাদের যদি ফেসবুক আপনারা কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। লাইক দিয়ে কমেন্ট করুন, জানিয়ে দিন কেমন লাগছে আজকের এই ভূত এফএম। চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। দক্ষিণ কোরিয়া। রাতের ডিউটি শেষে জাস্ট কিছুক্ষণ আগে বাসায় ফিরলাম। মেবি বাংলাদেশ টাইম এখন 3:30। যাই হোক, কথা না বলে আমি আমার সরাসরি ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা আসলে আমার নিজের সাথে ঘটে যাওয়া, কাউকে আসলে ভয় পাওয়ানোটা আমার উদ্দেশ্য না, জাস্ট আমার নিজের কথাগুলো শেয়ার করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো ঘটনাটা ঘটেছিল 2013 সালে। আমি ছিলাম একটা টেলিকমিউনিকেশনের কল সেন্টারে, বাংলাদেশের ঘটনাটা। আর কল সেন্টারে আপনারা জানেন যে এটা শিফট ওয়াইজ বিভিন্ন স্টার ওয়াইজ ডিউটি করা হয়। তো সেক্ষেত্রে মাঝে মধ্যে মিডনাইটে দেখা যাচ্ছে অফিস শেষ হচ্ছিল। তো ঘটনাটা 2013 মেয়ের লাস্টের দিকে ঘটে যাওয়া ঘটনা। আসছিলাম অফিস শেষে 2টার পরে। অফিসিয়াল ট্রান্সপোর্ট ছিল, 9 সিটের একটা মাইক্রো ছিল। আমি বরাবরের মতো এই ড্রাইভারের পাশে সিটটাতে বসতে ইন্টারেস্টেড ছিলাম এবং ওই দিনে বসেছিলাম। তো গাড়িটা আমাদের এয়ারপোর্ট থেকে ক্রস করে। আপনারা জানেন যে এয়ারপোর্ট থেকে ক্রস করার পর খিলক্ষেতের আগে পর্যন্ত যে জায়গাটা, অনেকেই হয়তো অনেক কিছু শুনেছেন, হয়তো অনেকে এক্সপিরিয়েন্স করে থাকতে পারেন। তো আমি আমার সাথে ঘটে যাওয়া সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি এখন। তো সেখানে আসছিলাম, ড্রাইভার মোটামুটি ভালো স্পিডে গাড়িটা মুভ করছিল। হঠাৎ করে জাস্ট খিলক্ষেত জায়গাটা খিলক্ষেতার আগে, এটার নামটা কাওলা, মেবি হ্যাঁ কাওলা হবে। কাওলাটা ওখানে জাস্ট ওখানে রোড লাইট মেবি অন্ধকার ছিল আর কি, কিছুটা ওখানে এনভায়রনমেন্টে। আমি আমার ক্লিয়ার মনে আছে যে আমার ড্রাইভার যিনি ছিলেন পাশে, উনি মোটামুটি বয়স্ক এক্সপিরিয়েন্স একজন ড্রাইভার। তো দেখে শুনে সবকিছু চালাচ্ছিলেন। তো আমরা মুভ করছিলাম মোটামুটি 50 স্পিডে। হঠাৎ করে যেটা হলো যে আসলে সামনে কেউ একজন এসে বললো, আমরা এতক্ষণ যে সামনে তাকিয়েছিলাম বা আমরা যে কেউ রাস্তা পার হচ্ছে যেটাকে নোটিস করছি, আসলে এরকমটা ছিল না। আসলে তখন কেউ সামনে ছিল না। তো হঠাৎ করে সামনে চলে আসার কারণে ডাইরেক্ট মাইক্রো যে সামনে যে জায়গাটা থাকে, যে সামনে বাম্পার থেকে ছিটকে এসে সে একদম আমাদের ফ্রন্ট গ্লাসের উপর আসলে আমরা কেউ প্রস্তুত ছিলাম না ঘটনাটার জন্য। ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট হলেই ভালো হতো। তো এই পর্যন্ত ছিল না আসলে। লোকটা এমন ভাবে ছিটকে এসে পড়েছে, আমি যে সাইডে বসে আছি অত ড্রাইভারের বাম সাইডে ঠিক আমার সামনে বরাবর গাছটা ভেঙে বডির মাঝখান অংশটাও জাস্ট মাঝখান পর্যন্ত আমার দিকে পড়ে আসলো, সামনের দিকে আমার মাঝখানে চলে আসলো। ব্যাপারটা এমন ছিল যে তার বডির উপরের পার্টটা জাস্ট আমার দিকে চলে আসছে আর বাকি পার্টটা ঝুলতেছে, এইটা করে আর কি। তো আমি কি করবো আসলে, আমি তাৎক্ষণিক ভাবে বসছিলাম, ভেবেছিলাম যে কি করবো। যাই হোক, আমরা পাশে গাড়িটা থামালাম। আমাদের পিছনে বা সামনে কোথাও কোনো গাড়ি নেই যদি ওই সময়। লোকটাকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে আপনাকে কে কোথায় যাবেন বা কি করবেন, আপনি কেন এখানে। আমার মুখ থেকে জাস্ট কেমন একটা স্পষ্ট আওয়াজ আসছিল। আমরা যাই হোক অনেক ট্রাই করার পর নামটা বের করতে পারলাম।
ওনার উচ্চারণটা ছিল এমন অনেকটা টার্টের মানে টার্টেরটা আসলে কি বুঝতে পারছিলাম না। তো যাই হোক অনেকক্ষণ পর আমরা বুঝতে পারলাম যে ওনার নাম ছিল কাদের। তো আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি আসলে কোথায় থাকেন বা আপনার কে আছে, কোথায় থাকে, আমরা কোথায় নিয়ে যাবো আপনাকে। তো বলেছি যে আমার বাম পাটা পুরোপুরি ভেঙে একদম ব্যান্ড হয়ে গিয়েছিল আর কি ব্যাপারটা। তো উনি আমাদেরকে যেটা বললো যে উনি মানে আমরা বুঝলাম যে উনি যাবে হচ্ছে কাকলির যেটা ওল্ড ডিওএইচএস যেটা এরিয়াটা আছে। তো যাই হোক আমরা ওখান থেকে সরাসরি গাড়িটা আবার সামনের দিকে ফরওয়ার্ড করি এবং সামনে আসবো কাকলি যে এরিয়াটা আছে, কাকলির যে সিগন্যাল যেটা বলা হয় সিগন্যাল উপরে এখান থেকে আরেকটা বলে রাখি যে ওনাকে তাৎক্ষণিক ভাবে সামনে থেকে নামিয়ে আমরা জাস্ট গাড়ির পেছনে জাস্ট সিটটাতে ওখানে রাখি ওনাকে শুয়ে দিই আর কি। তো আর আমাদের মানে কিছু কলিগ ছিল অলরেডি, তারা এয়ারপোর্টে আগে নেমে গেছিল। জাস্ট আমরা গাড়িতে ড্রাইভার ছিলাম, আমি ছিলাম আর আমার আরেকটা কলিগ ছিল, তারা 3 জনই ছিলাম আমরা একদিন। আমরা গাড়িতে যখন কাকলি ডিওএইচএস ঢুকলাম, আপনারা জানেন যে ওই এরিয়াটাতে রেল ক্রসিং আছে ডিওএইচএস ঢুকতে ঢোকার সময়। তো আমরা ডিওএইচএস ঢুকে আগে থেকে বলে রাখছিল যে উনি এটা 4 নম্বর রোড নেমেছিল। আর 4 নম্বর রোডে আমরা চলে গেলাম। 4 নম্বর রোডে হাউস নাম্বারটা এক্স্যাক্টলি আসলে মনে আসছিল আমার। তো যে বাড়িটার কথা বলছিল আমরা জাস্ট বাড়িতে গেলাম। বাড়িতে ঢুকে আমরা 3 জনই হকচকে মানে গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পরে তখন আমি অনেক 3:30 হবে আসলে। তো ওই টাইমে আমরা বাড়ি গেট নক করছি, মানে গাড়ির দারোয়ানটা মানে বাড়ির দারোয়ান যিনি ছিলেন উনি গেট খুললাম কিছুক্ষণ পরে। তো আমরা ওনাকে বললাম যে আপনাদের এখানে কাদের মানে কেউ থাকে বা কাদের ক্যাপ্টি ছিলেন। দারোয়ান মানে দারোয়ানের দিকেই থাকে, মানে দারোয়ান কি বলবো সে বুঝতে পারছিল না। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে যে কাদের মানে কাদের নামটা যেন তার পরিচিত। বাট কিছুক্ষণ পরে বললো যে হ্যাঁ কাদের ভাই তো চিনি ওনাকে, উনি তো মারা গেছে। আমি আমার কন্ডিশন যে কি ছিল আসলে আমি এখন বলে বোঝাতে পারবো না। তো আমরা 3 জনে যদিও গাড়ি থেকে নেমে গেছিলাম, কারণ গাড়ির মধ্যে কিন্তু শুধুমাত্র তাদের যে বয়স্ক লোকটা বয়স অ্যারাউন্ড 35 হবে মেবি এরকম হবে। তো ওনার যে কথা দাঁড়ানো যে কথা বলেছে কাদের নাকি 2 বছর আগে মারা গেছে, এটা শুনে তো জাস্ট আমরা আমার গাড়িতে চলেছিলাম মানে যে ওনাকে দেখাবো যে তাহলে আসলে এটা কি আমাদের সাথে গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো। আমরা দারোয়ানকে এসে যে আমাদের গাড়িটাতে মানে এই একটু আগে জাস্ট 3 মিনিট আগে যাকে আমরা গাড়িতে রেখে নেমে জাস্ট গেটে নক করেছি, আমরা আবার গাড়িটা খুলে দেখলাম যে আসলে ওখানে কেউ ছিল না। আমরা 3 জনই আসলে ড্রাইভার, আমি এবং আমার যে কলিগ ছিল। আমরা মানে কি বলবো মানে আমার এই মুহূর্তে আসলে বলার কিছু মানে ভাষা খুঁজে পাচ্ছি না। সরাসরি এক্সপিরিয়েন্স মানে আমি করেছি, বিষয়টা আমার ড্রাইভার করেছে, পাশাপাশি আমার কলিগও করেছিল। তো উনি যে বললো যদিও আমাদের কিন্তু গাড়ির গ্লাসটা তখন ভাঙা, গাড়ির সামনে গ্লাসটা আমরা আমাকে দেখালাম যে আসলে দেখেন এই যে আপনাদের কাদের নাম যে আমাদেরকে কিন্তু এই পুরাতন লোকেশনটা বলে নিয়ে এসেছে, ব্যাপারটা কিন্তু তার সাথে ঘটেছিল। তখন তারা বললো যে হ্যাঁ 2 বছর আগে কাদের ভাই ওই জায়গাটাতেই একটা কার অ্যাক্সিডেন্টে এভাবে পা ভেঙে যায় এবং উনি আসলে ওখানে থেকে আসার পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর উনি মারা যায়। তো আসলে যেটা ঘটলো আমাদের সাথে আজকে মানে ওই দিন আর কি যেটা কথা ছিল কোনো ব্যাখ্যা বা কোনো যুক্তি কিছুই হয়তো আমি এখনো পর্যন্ত দাঁড় করাতে পারিনি। আর বাকিটুকু আপনারা বুঝতেই পারছেন যে আসলে কি বলবো আমার এই মুহূর্তে বলার কিছু খুঁজে পাচ্ছি না। তো এই ছিল আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা। আর সবাই ভালো থাকবেন। আর একটা জিনিস যেটা যে আমি অনেক সময় অনেক কমেন্টস পড়েছি ফেসবুকে যে কমেন্টস করেন অনেকেই কমেন্টস করেছেন যে বানিয়ে বলা হচ্ছে মিথ্যে ভুয়া বা এই টাইপের কথাবার্তা। তো আসলে কিন্তু এটা ভুয়া এরকম না, যার সাথে ঘটে কিন্তু সেই জানে। তো আপনি ঘটনা খুঁজতে হবে না আপনাকে, কিন্তু ঘটনা কিন্তু আপনার পাশে আছে। তো ঘটনাটা আপনাকে খুঁজে নেবে, ব্যাপারটা কিন্তু এমন। তো আপনি ফিল করুন। আর ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য। যদি দেশে আসি as soon as possible অবশ্যই স্টুডিওতে আসার চেষ্টা করবো। ওকে, আসসালামু আলাইকুম। Bhoot FM. The night comes alive with Graminphone. That's right. ভূত এফএম শুনছেন আপনারা সবাই, এবং একটা অদ্ভুত ঘটনা আমরা শুনলাম, এবং সেই সাথে আমরা এটাও জানলাম যে উনি একটা কথা বলেছেন যে আপনারা ঘটনা খুঁজতে যাবেন না, যদি আপনারা ঘটনা নাও খোঁজেন ঘটনা আপনাদের খুঁজে নেবে। ব্যাপারটা খুব অদ্ভুত ব্যাপার যে আপনি যদি কোনো ঘটনা নিয়ে খুব বেশি ভাবেন বা মনে করেন যে না এটা আবার সত্যি হয় কিভাবে, তাহলে একটা পর্যায়ে দেখবেন সেই ঘটনাই
আপনাকে হয়তো খুঁজে নিয়েছে। সত্য মিথ্যা জানি না, তবে এরকমই বলেছেন। আমাদের একটু আগে যে অডিও ক্লিপটি শুনছিলাম, সেই অডিও ক্লিপটি যিনি পাঠিয়েছেন সেই আমাদের লিসেনার। তো যাই হোক, আমার মনে হয় যে অনেকেই আমাদেরকে বলছেন যে ঘটনাটা একটু বুঝতে সমস্যা হয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের যে আপনি গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছেন, হঠাৎ করে আপনার এমন একজন মানুষের সঙ্গে দেখা হলো যিনি আপনার কাছে লিফট চেলেন, এবং তার বাসাতে আপনি তাকে নামিয়ে দিলেন বা বাসায় এসে দেখলেন যে সে নাই, এবং তারপরে আপনি সেই বাসাতে এসে জানতে পারলেন যে সেই ভদ্রলোক অনেক আগে মারা গেছে। ঘটনাগুলো খুব অদ্ভুত টাইপের, এবং অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই ভদ্রলোক, এবং সে কিন্তু রাস্তা থেকে আপনার সাথে গাড়িতে উঠেছিল। অ্যাক্সিডেন্ট মানে আমি আচ্ছা, মাসুম ভাই কিছু একটা বলতে যাচ্ছে। হ্যাঁ, এখানে মানে মূল কাহিনীটা, আপনি তো মাঝখানে ছিলেন, তো সাউন্ডটা তো আমি করছি। ব্যাপারটা হচ্ছে সে একটা কল সেন্টারে চাকরি করতো, দেন সে ডিউটি শেষ করে রাত্রে বাসায় ফিরছিল কলিগ সহ। তো এয়ারপোর্টে তার কিছু ফ্রেন্ড নেমে গেছে, মানে কলিগ, এবং তারা মাত্র ড্রাইভার সহ আরো দুজন ছিল। এবং কাউনা নামে যে জায়গাটা, মানে এসের আগে, এটা অনেক মানে এই দিক দিয়ে অনেক বেশি অনেক ঘটনা শোনা যায় এখানে। ওই জায়গাটাতে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, এবং যিনি অ্যাক্সিডেন্ট করে তার অর্ধেক বডি ভেঙে, গ্লাস ভেঙে তার কাছে চলে আসে। এবং তখন মানে ওই অবস্থাতে, জ্ঞান থাকা অবস্থাতে তারা জিজ্ঞেস করে যে আপনি নাম কি বা কোথায় যাবেন। তখন তাকে পিছনের সিটে রেখে এবং তাকে নিয়ে তার বাসা পর্যন্ত যায়, এবং গেটে অনেক নক করার পরে দারোয়ানকে বলে যে অমুকজন, যার নাম বললেন আর কি। তিনজনেই ওই তাড়াহুড়ো করে নেমে তাকে, যাতে তার পরিবার পরিজনের কাছে তাকে হস্তান্তর করা যায়। হ্যাঁ, পরে দারোয়ান বলল যে সে তো 2 বছর আগেই মারা গেছে। আমি সেটাই বলছি যে একটা মানুষ মারা গেছেন 2 বছর আগে। হ্যাঁ, এবং সেইখানেই মানে ওই জায়গাটাই, হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম যে ওই এলাকায় মারা গেছেন অ্যাক্সিডেন্টে, এবং তার সাথে দেখা হলো হাইওয়েতে, মানে রাস্তাতেই, মানে যার ঘটনা ঘটেছে রাস্তায়। আমি যেটা বলছি ওইখানেই অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের গাড়ির সাথে। আমি সেটাই বলছি যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাতেই ওই ভদ্রলোককে খুঁজে পাওয়া গেল। সেই ভদ্রলোক কিন্তু রেস্টুরেন্টে পাওয়া যায়নি বা অন্য কোনো জায়গায় পাওয়া যায়নি, যেখানে ঘটনা ঘটেছিল সেখানেই তাকে পাওয়া গেল। এবং তিনি বললেন যে আমি অমুক জায়গায় যাবো, এবং বাসায় এসে জানা গেল তিনি মারা গেছেন অনেক আগেই। এবং তাকে দারোয়ানকে যখন আবার দেখানোর জন্য গাড়িতে বসেন না, উনি তো আমার সাথেই আছেন, দেখাতে যায় দেখে যে গাড়িতে নাই, কিন্তু তাদের গ্লাস কিন্তু ভাঙা। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট উনি নাই। আমি সেটাই বলছি যে খুব অদ্ভুত ব্যাপার এটাই লাগে আমার কাছে, খুবই অদ্ভুত ব্যাপার লাগে যে এই জিনিসগুলো কেন হয়। মানে এত মানুষ থাকতে এই মানুষটি কেন হঠাৎ করে দেখা দিল, এবং এই মানুষটি কেন বাসা পর্যন্ত তাদেরকে টেনে নিয়ে আসলো, এইরকম ঘটনা কেন ঘটলো, এইটার কোনো ব্যাখ্যা আমরা পাই না। কিন্তু হ্যাঁ সেটাই, মানে আমার কথা হচ্ছে যে এর পেছনেও, এই ঘটনার পেছনেও আরো কোনো ঘটনা আছে কিনা সেটা আসলে মনে হয় খুঁজে দেখার সময় এসেছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা কিছু SMS পড়ে ফেলবো। এবং আমি দেখতে পাচ্ছি যে হিমেল চৌধুরী আমাদের SMS করেছেন গাজীপুর থেকে, এবং তিনি বলেছেন যে অসম শো, এবং তিনি বলছেন যে ভেরি নাইস স্টোরিজ, এবং তিনি এর আগে কখনো শোনেননি, আজকে শুনছেন এবং অনেক এনজয় করছেন। শাফিন আমাদের SMS করেছেন মিরপুর 11 থেকে, এবং লাস্ট স্টোরিটা তিনি বলছেন যে খিলকেত থেকে, এবং তিনি নাম বলে দিয়েছেন যে ভদ্রলোক। হ্যাঁ, এবং আমাদেরকে দেবাশিস SMS করেছেন মোহাম্মদপুর থেকে, তারা 3 বন্ধু একসাথে শুনছেন। ফিরোজ আমাদের SMS করেছেন খুলনা থেকে, জাপানিজ, আচ্ছা তিনি আমাদের একটা নাম ইউজ করেছেন, এবং তিনি বলছেন মগবাজার থেকে তিনি শুনছেন, আমাদের সাথে রয়েছেন। আমাদেরকে ফুর্তি ইমরান SMS করেছেন, রানা ময়মনসিং থেকে SMS করেছেন, MD সজীব আমাদের SMS করেছেন আমাদেরকে মিজান জহিরুল হক হল ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমাদেরকে এছাড়াও ইমন চট্টগ্রাম থেকে SMS করেছেন, আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি মোস্তাক বেইলি রোড থেকে, এবং আমাদেরকে SMS করেছেন রাজিত। একটু আমি একটা SMS পড়ছিলাম, SMSটা চলে গেছে যদিও, বাট খুব অদ্ভুত টাইপের ছিল যে উনি বলছেন যে আমি যখন ভূত FM শুনি তখন মনে হয় যে এই ঘটনাগুলো বিশ্বাস করব, আবার মাঝে মাঝে মনে হয় যে বিশ্বাস করব না, আবার মানে নিজের কাছে নিজের কনফিউশন যে এটা বিশ্বাস করবো নাকি করবো না। এই কনফিউশন গুলো আমাদের প্রত্যেকের মধ্যে আছে, এবং উত্তর একটাই, যেটা লাস্ট অডিও ক্লিপটি লাস্টে দিলেন, যে এরকম ক্ষেত্রে দেখবেন যে আপনার ঘটনা খুঁজতে হবে না, ঘটনা আপনাকে খুঁজে নিয়েছে। আমি চাই না অবশ্য যে আমাকে খুঁজে পাক। আমাদেরকে তমাল SMS করেছেন নওগাঁ থেকে, এবং এছাড়া আমাদেরকে হিমেল চৌধুরী SMS করেছেন। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর বন্ধু গ্যারাজে যারা পার্টিসিপেট করতে চান আমাদের নেক্সট শোতে, যেটা আউটডোর থেকে আমরা ব্রডকাস্ট করবো, সেই শোতে যদি পার্টিসিপেট করতে চান, অবশ্যই আপনার ঘটনাগুলো আমাদের কাছে লিখে
পাঠান বন্ধু গ্যারেজে শেয়ার করুন অবভিয়াসলি, এবং সাইন আপ করুন বন্ধু গ্যারেজে, জিপি বন্ধু গ্যারেজে, গ্রামীণ ফোন বন্ধু গ্যারেজে গিয়ে অবশ্যই সাইন আপ করুন এবং সেখানে গিয়ে ঘটনা পাঠান। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। তার আগে জানিয়ে দিই, ফেসবুকে যদি আমাদের সাথে কমিউনিকেট করতে চান চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutafm.russell। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু আমাদের কাইন্ডলি বলবেন। হ্যালো লিসেনার্স, আমি সাব্বির ফ্রম মগবাজার। ওকে, আপনার ঘটনাটা আমরা চলে যাই। তো এই ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ড মিমের, ওর বড় ভাইয়া আদনান ভাইয়া। তো ওনারা একবার 6-7 জন ফ্রেন্ড মানে ডিসাইড করলো যে তারা চিটাগং এ যাবে আচ্ছা ঘুরতে। তো ওনাদের ফ্রেন্ডদের মধ্যে একটা ফ্রেন্ড ছিল যার হোম টাউন ছিল চিটাগং এ। তো ওই ফ্রেন্ডটা বললো যে যেহেতু চিটাগং যেতেছি তো হোটেলে না উঠে আমরা আমার নিজের বাসাতে উঠি। আচ্ছা, তো তাহলে আর কি আমার বাসাটা তোমাদেরকে দেখাতে পারবো। ওকে। তো ওনারা সবাই এগ্রি করলো এন্ড নির্ধারিত ডেট এন্ড টাইমে তারা সবাই রওনা দিল নিজের গাড়িতে। তো ওনারা যখন গ্রামের বাড়িতে পৌঁছায় তো অলরেডি টাইম প্রায় আপনার 11:30-12টা এখন। তো গেল ফ্রেশ হওয়ার পরে যখন তারা মানে খাওয়া দাওয়া করার পরে উঠানে বসে আড্ডা দিতেছে তখন অলরেডি প্রায় 2টার মতো বাজে। তো বাড়ির লোকেশনটা একটু দেই। বাড়িটা ছিল মানে নর্মাল গ্রামের বাড়ির মতো, বাট বাড়ির পিছন সাইডে একটা মানে বাঁশঝাড়, বাঁশঝাড়ের পিছনে হচ্ছে একটা মানে পারিবারিক কবরস্থান। ওকে, অনেকেরই থাকে যেটা গ্রামে। হ্যাঁ, তো মানে এটা আবার মানে একটা সাইড মানে উঠান থেকে দেখা যায়। তো ওনারা বসে আড্ডা দিতেছেন, এমন সময় একটা ফ্রেন্ডের মানে টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। তো আপনি জানেন রাসেল ভাই যে গ্রামের টয়লেট গুলো একটু বাড়ি থেকে দূরে হয়। আচ্ছা, তো ওনার আর কি টয়লেটে যাইতে একটু ভয় পেতেছিলেন। তো দেন ওনারা মানে কিছু ফ্রেন্ড ডিসাইড করলো যে তাহলে আমরা বাঁশঝাড়ের দিকে যাই। আচ্ছা, তো ওনারা গেল বাঁশঝাড়ে। যখন আসবেন আসার সময় দেখতে পেলেন যে কবরস্থানের একটা সাইডে একজন বৃদ্ধ লোক, মানে নর্মালি বৃদ্ধ লোক যেমন হয় মানে সেম নর্মাল একজন বৃদ্ধ লোক, উনি কবরস্থানের একটা সাইডে হাঁটাচলা করতেছেন, একটা নির্দিষ্ট কবরের পাশে বসতেছেন, বসা মানে উনি কি যেন বলতেছেন, মানে দূর থেকে মনে হইতেছে যে উনি দোয়া বা সূরা টাইপের কিছু পড়তেছেন। তো এটা ওনারা প্রায় অনেকক্ষণ দেখলো, কিন্তু মানে ব্যাপারটা তাদের কাছে হিপনোটিজমের মতো। তো পরে ওনাদের যখন সেন্স আসলো তারা বুঝতে পারলো যে মানে এখানে প্রায় 10-15 মিনিটের মতো ওনারা এটা দেখতেছেন এন্ড ওনারা বাতাসে একটা আতরের স্মেল অনুভব করলেন। তো ভাবলেন যে হয়তো বা গ্রাম দেশে রাত্রে বেলা যে শিয়াল যে কবর খুঁড়ে এই জন্য হয়তো বা পাহারাদার হবে, এটা ভাবলেন, ব্যাক করলেন। রাত্রে যখন ঘুমাইতে যাওয়ার পরে ওনারা যেটা শুনলেন যে পাশের রুম থেকে মানে আসবাবপত্র টানা শব্দ হইতেছে, তারপরে মানে কেউ হাঁটাচলা করতেছে এরকম, আর বাতাসের সেম ওই আতরের স্মেলটা। আচ্ছা, তো থাকতেই পারে পাশের রুমের মানুষ থাকতেই পারে। তো এটা ভাবলেন, ঘুমাই গেছেন এন্ড পরের দিন ওনারা এই ব্যাপারটা মানে ভুলেও যান। তো সেকেন্ড দিন আর কিছু হয়নি, এটা থার্ড দিনের ঘটনা। রাত্রের বেলা খাওয়া দাওয়ার পরে মানে কিছু ফ্রেন্ড যায় হচ্ছে এবার কবরস্থানে যায় স্মোক করতে। ওকে, তো স্মোক করার একটা পর্যায়ে যখন মানে ওনারা দেখতে পারলেন যে মানে ওই সেম লোকটাকে আবার দেখতে পাইছেন। তো দেখার একটা পর্যায়ে মানে ওনাদের সাথে ওই বৃদ্ধ লোকটার আই কন্ট্যাক্ট হয়। তো হওয়ার পরে ভাইয়ারা ওই লোকটাকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন যে দাদা আপনি কি এখানে দেখাশোনা করেন? তো উনি কিছু বললেন না, জাস্ট মাথা, কথা হয়নি তার সাথে, না জাস্ট মাথা নাড়ে উনি সালামের উত্তরটা নেন। আচ্ছা, তো দেওয়ার পরে ওনারা মানে খুব নর্মাল ভাবে, আর ভয়টা লাগেনি, ব্যাক করছেন। ব্যাক করার পরে ওদিন রাত্রে ওনারা সেম মানে পাশের রুম থেকে এই শব্দটা পান। তো দেন তারা মানে এটা নিয়ে আলোচনা করে যে মানে পরপর 2 দিন, একদিন মধ্যে গ্যাপ দিয়ে এই জিনিসটা কেন হলো। তো ওদিন যার বাসায় ছিল ওই ফ্রেন্ডটা ছিল ওনার একটা খালার বাসায়, মানে পাশের গ্রামে ওনার একটা খালার বাসা আছে। তো উনি মেবি ওখানে যান সামথিং এরকম। তো পরের দিন ওনারা মানে ওই রুমটা দেখতে যায়, দেখেন যে মানে রুমটা তালাবদ্ধ অবস্থায়। তো যখন ওনাদের ফ্রেন্ড আসে তখন মানে ফ্রেন্ডকে বলে যে এই রুমে কে থাকে দোস্ত, এই রুমটা তালাবন্ধ কেন? তো বলে যে এই রুমে দেখবি, এটা তো আমার দাদার রুম, উনি যখন জীবিত ছিলেন উনি থাকতেন। তো বলে যে তাহলে আমরা কি দেখতে পারবো? তো উনি বলে যে হ্যাঁ, বাসার মানুষের থেকে উনি চাবিটা নিয়ে আসেন, মানে তালা খুলে ভিতরে নিয়ে যান। দেখতে পান মানে খুবই মানে পুরনো একটা রুমের আসবাবপত্র অনেক পুরনো এন্ড উনি সব ময়লা, অ্যাবেন্ডেড অবস্থা এরকম। তো ইন্টারেস্টিং ব্যাপার যেটা যে ওনারা মানে দেয়ালে একটা ছবি দেখতে পান। আচ্ছা, ছবিটা ছিল যে সেই বৃদ্ধের। তো উনি মানে ফ্রেন্ডরা ভাইয়ারা জিজ্ঞেস করলো যে এই ছবিটা কার? তখন তো বলে যে এটা তো আমার দাদার ছবি। তো তখন তারা খুব ভয় পায়, বলে যে কিন্তু এই লোককে তো আমরা দেখছি। মানে যখন পুরো ঘটনাটা শেয়ার করলো তখন ওই ভাইয়াটা বলে যে হ্যাঁ, তোমরা যেটা দেখছো এটা অ্যাকচুয়ালি বাস্তব, কিন্তু ওটা আমার দাদা না। আমার দাদা জীবিত থাকা অবস্থায় একটা জিন পালতেন এন্ড জিনটা ছিল আমার দাদার খুব ভক্ত। আচ্ছা, সো এটা ওনারা বাদেও গ্রামের আরো অনেক মানুষই দেখছে। মানে প্রায় রাত্রেই উনি এই জিনটা এখানে থাকেন,
ওনার দাদার জন্য এরকম মানে দোয়া করে, এটা আর কি ওনাদের বক্তব্য ছিল এই ধরনের। আচ্ছা, তো এই ছিল আপনার ঘটনা আসলে। ওকে, তো এই যে এইখানেও আমরা কিন্তু একই যে মানে একই ব্যাপার দেখলাম যে মানে একজন মৃত মানুষ তিনি দেখা দিয়েছেন, এবং আমরা এর আগে ভূতাশ্রমে অনেকে এসেছেন, অনেকেই বলেছেন, অনেকেই মানতে নারাজ যে একজন মানুষ মারা যাবার পরে তিনি আবার দেখা দিতে পারেন। তো অনেকেই বলেন যে এগুলো জিন, এবং জিনরা এসে দেখা দিয়ে যান, এবং উনি বলছেন যে হ্যাঁ, ওনারা খোঁজ খবর নিয়ে যখন পরে জানলেন তখন শুনলেন যে হ্যাঁ আসলে একটা জিন আছে, এবং সেই জিন যে কিনা মৃত্যুর পরেও যাকে কিনা দেখা যায়, এবং গ্রামে আপনি বলেন যে গ্রামের অনেক মানুষ তাকে দেখেছে। সো এই ঘটনাগুলোর ব্যাখ্যা আসলে দেয়া খুব কঠিন। আমি জানি না, অনেকেই কিন্তু বিশ্বাস করেন যে না ওই মৃত ব্যক্তিটি ফিরে আসছেন, অনেকে বলেন যে না জিন। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে যে এক একজন মানুষ এক এক রকম ভাবে বিশ্বাস করেন, বাট ঘটনাগুলো কিন্তু মানুষ এক্সপিরিয়েন্স করছেন, এবং আপনার এরকম ধরনের এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই আমাদের জানাবেন। সাইমন আমাদের নেত্রকোনা থেকে লিখেছেন, রাসেল ভাই অনেকদিন পর ভূত এফএম শুনছি, এক্সেলেন্ট শো। আমাদেরকে অভি লিখেছেন যে রাসেল ভাই আমার কাছে দুটো ঘটনা রয়েছে, অলরেডি একটা ঘটনা পাঠিয়েছি। শাকিল আমাদের লিখেছেন হবিগঞ্জ থেকে, নাইস স্টোরি, আই লাইক ভূত এফএম। আনিকা আমাদের SMS করেছেন, এবং নারায়ণগঞ্জ থেকে তিনি SMS করেছেন, তিনি বলছেন আমার মেসেজ পড়া হয় না কেন? আচ্ছা, অনেকের SMS আমি পড়তে পারছি না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট সব SMS পড়তে গেলে ঘটনা বলার টাইমগুলো অনেক চলে যাবে, বাট আমি কিন্তু পড়ছি, যতটা পারছি পড়ছি। অর্ক লিখেছেন যে আমি এবং আমার ওয়াইফ দুজন আমরা ভূত এফএম শুনছি। আমাদের এখানে ফেসবুকে যারা লিখেছেন, ফেসবুকে অনেকেই মর্গের ঘটনাটা বলছেন, যে মর্গের ঘটনা শুনে কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার হয়েছে, মানে করেছে, তারপর আবার এনজয় করেছে। সৈকতুজ্জামান আমাদের এখানে কমেন্ট করেছেন। আমাদেরকে বাপ্পি এখানে কমেন্ট করে দেখেছেন যে ভয় লাগছে লিখেছেন বাপ্পি। আমাদেরকে রংপুর থেকে আলিফ আবার লিখেছেন যে তার কাছে অবশ্য তিনি ভয় আজকে কম পাচ্ছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি যে রিপন আর যে লিখেছেন, তিনজন মিলে তারা ভূত এফএম শুনছেন। আমাদের এখানে লিখেছেন নোবেল, এবং তিনি আমাদের এখানে শুনছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে মেহের আফরোজ আখি লিখেছেন যে তিনি বলছেন যে সবাই এরকম ভূত দেখে, আমি দেখি না, তাহলে আমিও ভূত এফএম ঘটনা শেয়ার করতে পারতাম। প্রথম কথা হচ্ছে যে ওই যে মানে দেখাটা খুব ভালো অভিজ্ঞতা না, যারা দেখেছেন তারা সবাই ভয় পেয়ে এই জিনিসটা শেষ হয়েছে, এবং আপনি যেহেতু দেখতে খুব চান অবশ্যই কোনো না কোনো দিন দেখে ফেলতে পারবেন, হয়তো অস্বাভাবিক কোনো ঘটনা হয়তো আপনার জীবনে ঘটে যেতে পারে, এবং আপনি যদি সত্যিই চান হয়তো একটু এরকম এক্সপেরিয়েন্স করবেন। আমি বিশ্বাস করি যে আপনার চাওয়াটার একটা শক্তি রয়েছে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি বলছেন যে তারা আমিও ঘটনা শেয়ার করতে পারতাম, সেক্ষেত্রে আমি বলতে পারি আপনার নিজের ঘটনা না থাকলেও আপনার চারপাশে অসংখ্য মানুষের অসংখ্য ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো কিন্তু আপনি চাইলে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন, সেই ঘটনাগুলো আপনি চাইলে আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন, সেই ঘটনা আপনি চাইলে সেই সমস্ত মানুষের কাছে রেকর্ড করে আমাদের কাছে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আমাদের অ্যাড্রেস bhutfm@radiofurti.fm। কথা না বাড়িয়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। তার আগে বলি, SMS করতে হলে মোবাইলের মেসেজ এখানে টাইপ করবেন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিবেন 9840 নম্বরে। আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আপনি চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। Stay tuned to Radio Furti and don't stop the Furti. That's right. The night comes alive with Gramophone. এবং আমি এখন যেটা আলোচনা করবো সেটা জুনায়েদের সাথে একটু আলোচনা করি। আমরা অনেক ধরনের ঘটনা শুনি, তাই না? মানে একটা জিনিস আমি কয়েকদিন আগেও শুনেছি, এবং আমাদের এখানে শেয়ারও করেছেন এরকম ঘটনা। আপনি সৌদি আরবে থাকেন, এবং আপনি ওখানেই বড় হয়েছেন, আবারও কয়েকদিনের পরে ফিরে যাবেন। তো আমি একটা জিনিস জানতে চাই, আমাদের এখানে কিন্তু অনেকেই এরকম ঘটনা বলছে, আপনিও এটা বলছেন, এটা কি আসলেই সত্যি? অনেকে বলেন যে জিনের দেশ থেকে ঘুরে এসেছেন, এটা কি পুরোপুরি কল্পনায় ঘটে, নাকি আপনার মনে হয় যে না এরকম ঘটনা আসলেও আছে? আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি ডিপেন্ড করেছে, মানে আপনার একটা ঘটনা কাছাকাছি, আমি যেটা বলছি, আপনার বাবার ঘুরে আসেনি, অ্যাকচুয়ালি ওই বাসাতেই ছিল আর কি। তো আমি ঘোরা বলবো না, তবে আমি এটাতে বিশ্বাস করি না যে ঘুরে আসো এটা। বাট আপনি যেটা বলছেন যে জিনরা একটা বাসায় করতে পারে, একটা আপনি বলছেন যে ওই এলাকায় একটা বাসা ছিল, কোন এলাকাটা এটা? এটা অ্যাকচুয়ালি দাম্মামের সাইডে আর কি, দাম্মামের সাইডে। এবং একটা বাসা, এটা একটা বাসা মানে স্কুলের একটা স্কুল ছিল, যে স্কুলে পড়তো আর কি। ওই স্কুলের এক ফ্রেন্ডকে বাসায় নিয়ে যায়, এবং বাসায় নিয়ে যাওয়ার পরে সে কি ফিল করলো? বাসায় নিয়ে যাওয়ার পর অ্যাকচুয়ালি ওকে কেউ খেলা তো নিত না, ওকে অনেক সবাই একটু করতো। সো বেসিক্যালি এরকম করার পর তো ওই একটা ফ্রেন্ড আসে, একটা অনেকদিন পর স্কুলে আসে, তো ওই ফ্রেন্ডটা ওকে বলে কি যে তোমার সাথে কেউ খেলে না, আমি তোমার সাথে খেলবো এন্ড স্টাফ। ওকে,
তো খেলার পর বন্ধু বান্ধব থেকে সাবধান হতে হবে এখন। আসলে রাসেল ভাই আশেপাশে কে থাকে কে জানে, সেটাই আমাদের সাথে প্রত্যেকদিন আসা যাওয়া করে আমরা কোনোদিন রেকগনাইজ করতে পারি কে মানুষকে আসলে মানে এটা একটা খুব অদ্ভুত ব্যাপার আর আমি নিজে কতটুকু চিনি। তো বেসিক্যালি ওকে ক্লাসে সবাই অপছন্দ করতো, সবাই ওর সাথে খারাপ বিহেভ করতো স্টাফ। তো একদিন সে স্কুলে আসে, নতুন একটা ছেলে, তো সে আসে সবার সাথে ভালো বন্ড করে, সবার সাথে আর কি মেলামেশা করে। তো আস্তে আস্তে করে ওই ছেলের সাথে ফ্রেন্ডশিপ করে, যাকে ছেলে সবাই আর কি দূর করতো, মানে ওর সাথে তেমন খেলাধুলা করতো না আর কি। তো ওর সাথে খেলাধুলা মানে ও বেসিক্যালি ওকে খেলায় নিল, খেলতো ওর সাথে অনেক। তো একদিন করতে করতে একদিন বিকালে ওর ফ্রেন্ডটাই বললো কি চলো আমার বাসায় চলো আর কি, ঠিক আছে। তো বাসায় নিয়ে যায় ওর ফ্রেন্ডটাকে। বাসায় নিয়ে যাওয়ার পর সে বাসায় ঢুকে, তো প্রচন্ড ফ্রেগরেন্সের গন্ধ, আমি আপনাকে আগে বলছি, প্রচন্ড ফ্রেগরেন্সের গন্ধ। তারপর রুমের টেম্পারেচার অনেক হট, ঠিক আছে। আর ওই বাসাটা হচ্ছে আপনার স্কুলের অনেক একটু দূরে, 2-3 কিলোমিটার দূরে একটা ডেজার্টে আর কি, বুঝছেন, আশেপাশে কোনো বাসা নেই আর কি। তো ওখানে যাওয়ার পর যায়, দেখে ওর মানে বেসিক্যালি আর কি ওই ছেলেটা বলে কি আজকে থেকে তোমার যেহেতু আগে কোনো ফ্রেন্ড ছিল না, আমিও কিন্তু আমার মানে আমি আমার ওয়ার্ল্ডে আমি একা, আমি চাই কি তুমি আমার বন্ধু আর তুমি আমাকে সারা জীবন যাও। ওই বাসাটা ঢোকার পরপরই তো কিছু উইয়ার্ড ফিল করলো। ও জিজ্ঞাসছিল আমাকে এখানে কেন আনছো, সন্ধ্যা হয়ে গেছে, বাসা যেতে হবে এন্ড স্টাফ। তো ছেলেটা 7 দিন মিসিং থাকে বাসা থেকে। এবং ওরা হচ্ছে সাধারণ মানুষের মতো ওইখানেই বাস করতো। কি অদ্ভুত ব্যাপার। এবং তারা হচ্ছে একদম অস্বাভাবিক কোনো কিছু তাদের মধ্যে ছিল না। তো 7 দিন মিসিং করছে, পুলিশে কমপ্লেন করে, প্যারেন্টসরা কোনো খোঁজ খবর কিছুই পেল না। তো একদিন একটা মোল্লা মানে এর কাছে যায় আর কি, কবিরাজের কাছে যায়, ওরা বললো কি যে এরকম এরকম কাহিনী আমরা তো পাই না, আপনি তো অনেক লাইক অনেক খবর টবর আপনি অনেক বোঝেন, সমঝদার লোক। তো উনি বললো ঠিক আছে, তোর ছেলেকে এরকম জায়গায় এরকম একটা জিন নিয়ে চলে গেছে আর কি। তো ফাইনালি ওরা যায়, অনেক কিছু করে আর কি, এক্সরসিজম পারফর্ম করে বা অনেক ধরনের চেষ্টা করে, বলে কি তুই কে, কোথা থেকে আসছিস অল দ্যাট, তো তুই একে কেন ধরছিস, তুই একে ছেড়ে দে, তো বাবা মার কাছে যেতে দে, তুই এর সাথে বলে না আমি এর সাথে খেলবো সারা জীবন, আমি একে আমার কাছে রাখবো আর কি। সেটাই আমার কাছে খুব অদ্ভুত লেগেছে এটা, যে একটা আমি ওটাই বলছিলাম, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। মানে আমার কাছে এটাই খুব অদ্ভুত লাগে যে আমাদের চারপাশে যে পৃথিবী, সেই পৃথিবীর কতটুকু আমরা জানি। আসলে আমাদের চারপাশে যেটুকু গণ্ডি আমাদের, যার মধ্যে আমরা যাওয়া আসা করি, আমরা কাজ করি, আমাদের বন্ধুত্ব হয়, তো এইটুকু জায়গা আমরা কতটুকু চিনি বা আমরা নিজেদেরকে আসলে কতটুকু চিনি, আমরা কখনোই বুঝতে পারি না কিন্তু যে আমরা আসলে কিভাবে আমি কি আসলে আমার দ্বারাই মানে পরিচালিত হচ্ছি বা আমিটাকে, সেটা অনেক বড় প্রশ্নের ব্যাপার। কিন্তু যাই হোক, আজকের ঘটনাগুলো অনেকের কাছেই দেখতে পাচ্ছি যে অনেকে প্রশংসা করেছেন, অনেক ভালো লাগছে। আমাদেরকে লিখেছেন স্মৃতি, আমাদেরকে রিফাত লিখেছেন যে আজকের ঘটনাগুলো আজকে তিনি বলছেন যে একটু আরো ভয়ের ঘটনা শুনতে চাচ্ছেন রিফাত। আমাদেরকে মিরহাজ মহাখালী থেকে লিখেছেন এবং তিনি আমাদের সাথে আছেন। আমাদেরকে বাদশাহ লিখেছেন পুরান ঢাকা থেকে, মজা লাগছে তার কাছে। আমাদেরকে বাপ্পি ময়মনসিং থেকে SMS করেছেন এবং আরো অনেকে এরকম SMS করেছেন। আমাদের ফেসবুকে অনেকেই আমাদের সাথে এখানে কমেন্ট করেছেন এবং অনেকে এখনো কমেন্ট করে যাচ্ছেন এবং আমি জানি যে সারা সপ্তাহ জুড়ে করবেন এবং সেগুলো আমরা পড়বো। অনেকের রিপ্লাইও দিয়েছি আমি, আপনারা নিশ্চয়ই গত সপ্তাহে সেটা পেয়েছেন। এবং অনেকেই দেখি যে ফেসবুকেও ঘটনা পাঠান। আমি একটু রিকোয়েস্ট করবো যে আপনি ফেসবুকে ঘটনা না পাঠিয়ে আমাদের যে ইমেইলটা রয়েছে সেই ইমেইল অ্যাড্রেসে যদি পাঠিয়ে দেন তাহলে খুবই 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 কৃতজ্ঞ থাকবো। যাই হোক, আজকের মতো আমাদের বিদায় নিতে হবে, কারণ সময় হয়ে গেছে বিদায় নেবার। কথা হবে আবারও আগামী সপ্তাহে। তবে যাওয়ার আগে আমি অবশ্যই আমাদের ইমেইল অ্যাড্রেসটা আপনাদের মনে করিয়ে দিয়ে যাই। দুটো কথা বলবো। একটা হচ্ছে ইমেইল অ্যাড্রেস, সেটা হচ্ছে যে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া, আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আর অবশ্যই ঘটনা শুরুতে উল্লেখ করবেন যে ঘটনাটি আপনি এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে ঘটনা না পাঠিয়ে সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিন আমাদের কাছে, রেকর্ড করুন ঘটনাটি এবং পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আজকে অনেক ধরনের নতুন নতুন কিছু ঘটনা আমরা শুনেছি, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুনবো এবং আগামী সপ্তাহে আরো জমজমাট কিছু করার ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে। সেজন্য আপনাদেরকে অবশ্যই বন্ধু গ্যারাজে, গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজে সাইন আপ করতে হবে এবং সেখান থেকে আমরা মানে যারা বেস্ট যে স্টোরিজ থাকবে সেগুলো সিলেক্ট করবো এবং তারা সুযোগ পাবেন আমাদের সঙ্গে পুরো ওই রাত্রিটা কাটানোর এবং সেই পুরো ঘটনাটা এক্সপেরিয়েন্স করার, মানে পুরো ভূত FM কিভাবে হয় সবকিছু। এখানে যারা আসেন তারা প্রত্যেকেই সেটা দেখেন, আপনারাও দেখতে পারবেন। তো অবশ্যই গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজে সাইন আপ করে ফেলুন। আবার কথা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। এবং যেতে যেতে একটা গান প্লে করছি, এই গানটা যদি কেউ পারেন তাহলে অবশ্যই ইউটিউবে দেখে নেবেন। সেটি হচ্ছে লাস্ট ডান্স উইথ ম্যারি জেন।
খুব চমৎকার একটা গান টম পেটির। এবং এই যে আপনারা যদি কেউ কখনো সুযোগ পান তাহলে ইউটিউবে একটা চমৎকার মিউজিক ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখবেন এবং সেটা এখন থেকে ফেলতে পারলে ভালো, ভূত ফ্যান পরপর যদি এটা দেখেন আরো অনেক বেশি ভালো লাগবে। কথা হবে আগামী সপ্তাহে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।